অসুবিধা ঠিক নেই, আছে। কারো তো অসুবিধা নেই, আমার ক্লাস 1.5 ঘন্টা, অ্যাটলিস্ট 1.5 ঘন্টা লাগবে। ওকে, না ঠিক আছে, ওকে, সবাই কথা বলো না, আমরা শুরু করে দিচ্ছি ভাই, একটু ধৈর্য ধরো। ওকে, সবাই বাম পাশে তীর চিহ্ন দিবা। সুফিয়ান ভাইয়ের পড়া, সুফিয়ান ভাইয়ের স্টাইল ফলো করতেই হবে, আমি যেভাবে বলি ওভাবে করবা। প্রত্যেকটা হেডলাইন থাকবে, হেডলাইনের পরে প্রত্যেকটা লাইন যখন বলবো তীর চিহ্ন দিতে অবশ্যই দিতে হবে। মানে আমাদের ব্যাকরণের আলোচ্য বিষয় হলো 4টি উপসর্গ। ব্যাকরণের শব্দ বা রূপতত্ত্বে আলোচিত হয়, শব্দ অথবা রূপতত্ত্বে। সবাই লিখে বলো। আর আরেকটা কথা তোমাদের আমি বলছি, সেটা হলো আহ, আমার প্রত্যেকটা ক্লাস, আমি এই যে বিগত 13 বছর এত স্টুডেন্ট, এত সফলতা, সবকিছুর মূল মন্ত্র হলো আমি সবকিছু লেখে ধরে ধরে ভেঙে ভেঙে বুঝিয়ে দিই। অনেকে এক লাইন পড়ায়, বাকি লাইন স্লাইড দিয়ে দেয়, বাট এটা ইংরেজির ক্ষেত্রে পসিবল, বাংলা জিকের ক্ষেত্রে নর্মালি এটা পসিবল না। তাহলে তোমার সাথে ইয়ে করা হলো, তোমাকে ফাঁকি দেওয়া হলো। আমি একদম, আমি যে প্রাইভেট পার্সোনাল ব্যাচ গুলো পড়াতাম, ব্যাচে যা পড়াই, যে স্টাইলে পড়াই, জাস্ট এই হ্যান্ড নোটটা রাখবা, তোমার জীবনে তুমি এইটা বিক্রি করে অনেক কিছু করতে পারবা। তো সবাই জাস্ট একটা ক্লাস করো শুরু থেকে শেষ পর্যন্ত, আমার স্টাইলটা একদিন ফলো করো, তারপরে যদি তোমার মনে হয় যে আমি স্লাইডে পড়াবো, ওকে, আমি স্লাইডে চলে যাবো। স্লাইডে আমার কষ্ট কম, এখানে আমার পরিশ্রম বেশি, কিন্তু এখানে আমার স্টুডেন্টরা ভালো শিখতে পারে। এটা আমি বিভিন্ন জায়গায় প্রত্যেক ব্যাচে 2 রূপায় নিয়ে সবাই এটা সিলেক্ট করেছে। ওকে, শব্দবার উত্তর আলোচিত হয় সবাই। তারপরে লাইন লক্ষ্য করে, এই উপসর্গ শব্দে উপ আছে, উপসর্গ শব্দটি উপসর্গ যোগে গঠিত। লিখবা উপসর্গ শব্দটি, এখান থেকে একটি প্রশ্ন কমন আসবে, কোনো না কোনো ইউনিভার্সিটিতে পাবা, সুতরাং এটা একটা 3 স্টার টপিক, আই মিন ইম্পর্টেন্ট টপিক। ওকে, উপসর্গ শব্দটি উপসর্গ যোগে গঠিত। আচ্ছা, উপসর্গ শব্দটি উপসর্গ যোগে গঠিত, এই শব্দটা গঠিত বাইরে বের হয়ে গেছে। উপসর্গ শব্দটি উপসর্গ যোগে গঠিত। আর আরেকটা বিষয় হলো, এই উপসর্গ ভাঙলে আবার উপসর্গের, লক্ষ্য করো, এটা ভাঙলে আবার পাওয়া যায় উপযোগ শ্রী যোগ অ। এই শ্রী যে একটা ধাতু চিহ্ন দিবা, উপযোগ শ্রী যোগ অ, শ্রী যে একটা ধাতু চিহ্ন দিবা, মনে রাখবা, ব্র্যাকেটে লিখবা। আর ব্র্যাকেট না দিয়ে এইভাবে লেখো, লক্ষ্য করো, আমি বুঝাতে চাচ্ছি উপসর্গ শব্দটির মধ্যে যে উপসর্গ আছে এটা তো তোমরা দেখতে পেয়েছো, তাই না? উপসর্গ শব্দে যে উপসর্গ আছে এটা তো তোমরা দেখতে পেয়েছো। তো উপসর্গ উপসর্গ যোগে গঠিত, কিন্তু এই স্বর্গ ভাঙলে আবার পাওয়া যায় কি জানো? সৃজ যোগ অ। এই সৃজ যোগ অ আবার প্রত্যয় সাধিত। কি সাধিত বলো ভাই? প্রত্যয় সাধিত। তাহলে লিখে রাখো, মানে মনে রাখবা, কোন একটা শব্দে যদি উপসর্গ থাকে আবার প্রত্যয় থাকে, মানে প্রত্যয় থাকে, তাহলে উপসর্গটা আলাদা করতে হয় আর প্রত্যয়টা পরে আবার আলাদা হইতে হয়। তাহলে উপসর্গ শব্দটি উপসর্গ যোগে গঠিত। আর যদি অপশনে উপসর্গ না থাকে, তাহলে এটা আবার কি যোগে গঠিত বলো ভাই? প্রত্যয় যোগে গঠিত। কি যোগে গঠিত? প্রত্যয় যোগে গঠিত। প্রত্যয় যোগে গঠিত। ওকে, তাহলে উপসর্গের মধ্যে এই যে স্বর্গ শব্দটা ভাঙলে সৃজ যোগ অ, এটা প্রত্যয় যোগে গঠিত। লিখছো সবাই? ওকে, থ্যাংক ইউ। তারপর আসো, সবাই লিখবা উপসর্গের, সবাই লেখো উপসর্গের অর্থবাচকতা নেই। অর্থবাচকতা, এটা পরীক্ষা আসবে, ইম্পর্টেন্ট একটা লাইন। ওকে, উপসর্গ অর্থবাচকতা নেই, কিন্তু অর্থ অর্থদ্যোতকতা, ওইটার সাথে অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে। উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে, অর্থাৎ অর্থাৎ উপসর্গ একা বসলে, উপসর্গ একা বসলে
অর্থ থাকে না, কিন্তু অন্য শব্দের পূর্বে বসে, অন্য শব্দের পূর্বে বসে, এই লাইনটা লিখতে হবে, এই লাইনটা পরীক্ষা আছে এই জন্য লিখে দিলাম। অন্য শব্দের পূর্বে বসে অর্থদানে সহায়তা করে। উপসর্গ, উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে। সরি, অর্থদ্যোতকতা আছে, আছে আছে, অর্থদ্যোতকতা আছে। অর্থাৎ উপসর্গগুলো একা বসলে অর্থ থাকে না, কিন্তু অন্য শব্দের পূর্বে বসে অর্থদানে সহায়তা করে। উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে, অর্থাৎ উপসর্গ একা বসলে অর্থ থাকে না, কিন্তু অন্য শব্দের পূর্বে বসে অর্থদানে সহায়তা করে। এর মানে হলো উপসর্গগুলো যখন একা একা বসবে ওর কোনো অর্থ নেই, কিন্তু এগুলো অন্য শব্দের পূর্বে বসে নতুন নতুন শব্দ গঠন করে, নতুন নতুন শব্দ গঠন করে। আর আমি বইয়ের কথাটাই লিখলাম, এটা একটু মুখস্থ রাখবা। ওকে, লেখা শেষ, লেখা শেষ। ওকে, ঠিক আছে। এবার দেখো এই লাইনটা দেখলাম, এবার আমরা প্রমাণ দেখব। সবাই লক্ষ্য করো, এই যে আমি যদি বলি ভাই বোনেরা, এই প্রো এর কোনো আলাদা অর্থ নেই। আমি যদি বলি পরি, এই পরির কোনো আলাদা কি নেই, অর্থ নেই। আমি যদি বলি উপ, এই উপের কোনো আলাদা অর্থ নেই। কিন্তু লক্ষ্য করো, সবাই লিখতে হবে, এইটা লেখো। এই যেমন হার একটা শব্দ লিখলাম, হার একটা মূল শব্দ। লক্ষ্য করো, এই মূল শব্দের আগে যদি আমি উপ অ্যাড করি, কি অ্যাড করি ভাই, উপ অ্যাড করি, এটার সাথে যদি উপ অ্যাড করি, তাহলে এটার অর্থটা দাঁড়ায় কি, উপহার। লক্ষ্য করো, উপহার। তাহলে লক্ষ্য করো, হার উপের নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু এই হারের পূর্বে লেখার কারণে শব্দের অর্থটা নতুন একটা শব্দ তৈরি হয়েছে, উপহার। এখন এই লক্ষ্য করো, প্রো এর কোনো আলাদা অর্থ নেই, প্রো এর কোনো আলাদা অর্থ নেই, কিন্তু প্রো যদি অ্যাড করি হারের পূর্বে, তাহলে কি হয় ভাই, প্রহার। আমি যেভাবে বলি, যেটার সাথে যেটা ওইভাবে লিখবা, প্রহার। এগুলো ভালো লাগবে, পড়তে ভালো লাগবে, পরীক্ষা এভাবে সুন্দরভাবে বিশ্লেষণ করে লিখতে পারবা রিটেনে। তারপরে এর পূর্বে যদি আমরা আ অ্যাড করি, কি ভাই, আ, তাহলে আর কি হয়, আহার। আ অ্যাড করলে কি হয়, আহার। বুঝতে পেরেছো? তাহলে এর পূর্বে যদি আমরা বি অ্যাড করি ভাই, কি অ্যাড করব, বি, তাহলে কি হয়, বিহার। বিহার মানে ভ্রমণ। তাহলে লক্ষ্য করো, উপসর্গ একা বসলে কোনো অর্থ দেয় না, কিন্তু অন্য শব্দের পূর্বে বসে অর্থ দানে সহায়তা করে। আমরা যদি বলি এর পূর্বে অনা অ্যাড করি, অনা, তাহলে এর পূর্বে অনা অ্যাড করলে কি হয় ভাই, অনাহার। কিভাবে লিখছি, কোনটা থেকে কোনটা, একটু ওইভাবে ইয়ে করে দিবা। তো লক্ষ্য করো, শুধু পড়াইলেই হয় না ভাই, তুমি তো জীবনে অনেকের কাছে উপসর্গ পড়েছে, বাংলা পড়েছে, প্রকৃতি প্রত্যয় পড়েছে, কেউ তোমাকে ভালোভাবে শিখায় নাই, পরীক্ষায় উত্তর দেওয়ার মতো শিখায় নাই। মানুষ যতক্ষণ পড়ে এর মধ্যে বাকি সময় শুধু ফালতু আলাপ করে, তুমি পড়ে নিবা না। আমার পড়ার স্টাইল হলো শর্টকাট পড়াবো, সব পড়াবো, ডিটেলস পড়াবো, বেসিক টু অ্যাডভান্স লেভেল। বাংলা যেন আমার নোট খাতা পড়ার পরে যে কোনো বই ধরতে যাবা সবকিছু পেরে যাবা। তাহলে বোঝার চেষ্টা করো, উপসর্গগুলোর একা কোনো অর্থ নাই, কিন্তু অন্য শব্দের পূর্বে বসে অর্থদানে সহায়তা করে, নতুন নতুন অর্থ তৈরি করেছে। বলো তো, এটা কি ক্লিয়ার সবার কাছে? ওকে, ক্লিয়ার লিখেছো সবাই? ওকে, লক্ষ্য করো, তাহলে এর যে শর্টকাট, মানে এটা বুঝার কথা, উপসর্গগুলো যখন নিজে বসে নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু অন্য শব্দের পূর্বে বসে অর্থদানে সহায়তা করে। ঠিক আছে, অন্য শব্দের পূর্বে বসে অর্থদানে কি করে, সহায়তা করে। ওকে, এবার আসো আমরা নেক্সট, স্টার। সবাই লিখবো উপসর্গের কাজ। আমি আবারও বলছি, আমি তোমাদেরকে পড়াচ্ছি প্রাইভেট স্টাইলে, তোমাদের কোন টিচারের কাছে আমার পড়ানোর পর আর বাংলাদেশের কারো কাছে যেতে হবে না, সেটা তুমি এমনিতেই এক দুই ক্লাস করার পরেই প্রমাণ পাবা। তার জন্য একটু পরিশ্রম করতে হবে, একটু কষ্ট হবে, একটু লেখা বেশি লিখতে হবে। বাট আজকে বেশি লিখবা, পরীক্ষার আগের দিন আমার খাতাটা পড়লে অনেক কিছু কমন চলে আসবে, যেহেতু আমি সব পড়িয়ে দিব। সবাই লিখবা উপসর্গের কাজ। কেন বারবার বলি, কারণ তোমাকে মনোযোগ আসতে হবে এক দুদিন। তুমি যদি চান্স পেতে চাও, এমনিতে আমার ক্লাস করবে, এর বাইরে কোনো অপশন নাই ভাই, এটাই সত্য কথা। এবার আসো উপসর্গের কাজ।
উপসর্গের কাজ, বাম পাশে তীর চিহ্ন, নতুন অর্থবোধক শব্দ তৈরি করা, নতুন অর্থবোধক, সবাই নতুন অর্থবোধক শব্দ তৈরি করা, নতুন অর্থবোধক শব্দ তৈরি করা, এটা কার কাজ? উপসর্গের কাজ। নতুন অর্থবোধক শব্দ কি করা? তৈরি করা। যেমন আমরা বলতে পারি ভাত থেকে প্রভাত, লক্ষ্য করো, ভাত থেকে কি? প্রভাত। এই যে একটা ছিল ভাত, আর কোথায় প্রভাত, নতুন অর্থবোধক শব্দ কি করেছে? তৈরি করেছে। তারপরে লিখবা শব্দের অর্থের পূর্ণতা দান করা, উপসর্গের কাজ করছে। আমি তো সব লিখে দিব ভাই, পড়তে ভালো লাগবে, একটু মনোযোগ দাও। শব্দের অর্থের পূর্ণতা দান করা, পূর্ণতা দান করা, শব্দের অর্থের পূর্ণতা দান করা, শব্দের অর্থের কি দান করা? পূর্ণতা দান করা। যেমন পুষ্টি থেকে পরিপুষ্টি, যেমন পুষ্টি থেকে পরিপুষ্টি, পুষ্টি থেকে পরিপুষ্টি, শব্দের অর্থের কি করা? পূর্ণতা দান করা, পুষ্টি থেকে কি? পরিপুষ্টি। তারপরে লিখবা শব্দের অর্থের শব্দের অর্থ সম্প্রসারণ করা, শব্দের অর্থ সম্প্রসারণ করা, শব্দের অর্থ সম্প্রসারণ করা, শব্দের অর্থ কি করা? সম্প্রসারণ করা। যেমন তাপ থেকে পরিতাপ, তাপ পরিতাপ, শব্দের অর্থ কি করা? সম্প্রসারণ করা, তাপ থেকে পরিতাপ। তারপর লিখবো শব্দের অর্থ সংকোচন করা, শব্দের অর্থ সংকোচন করা, শব্দের অর্থ কি করা? সংকোচন করা। যেমন কাজ থেকে কাজ, অকাজ, শব্দের অর্থ পরিবর্তন করা, সবাই লিখে রাখবা, শব্দের অর্থ পরিবর্তন করা, শব্দের অর্থ পরিবর্তন করে। আমার ক্লাস করার পরে তোমার যে কোনো বই পড়লে দেখবে মনে হয় কি ব্যাপার, এই সবগুলো বই মনে হয় সুফিয়ান ভাইয়া লিখেছে, এইরকম মনে হবে। কারণ আমি প্রত্যেকটা বই দেখে, বাজারে যত বই আছে বড় বেসিক ব্যাকরণ বইগুলো সবগুলো দেখে একটা স্টাইল তৈরি করেছি, সবগুলো লাইন নিয়ে আসছি যেভাবে, যে প্রত্যেকটা বই পড়লে তোমার মনে হবে যে এটা আমার খুব পরিচিত বই। ঠিক আছে, এই স্টাইল আমি সাজিয়েছি। পরিবর্তন করা, যেমন গমন থেকে আগমন, গমন থেকে কি? আগমন। উপসর্গের কাজ পড়ছি, নতুন অর্থবোধক শব্দ তৈরি করা, শব্দের অর্থের পূর্ণতা দান করা, শব্দের অর্থ সম্প্রসারণ করা, শব্দের অর্থ সংকোচন করা, শব্দের অর্থ পরিবর্তন করা। তার ভিডিওটা আটকে আছে ভাই, তোমার নিজের প্রবলেম মনে হয়, ভিডিও আটকে নেই। আমি অলরেডি আরেকটা ইয়া থেকে দেখছি, এই যে আমার এখানে চলছে। ঠিক আছে, আমি মোবাইল থেকেও দেখছি, ভিডিও আটকে নেই। শব্দের অর্থ শব্দের অর্থ সংকোচন করা কি? তাপ শব্দের অর্থ সম্প্রসারণ করা, মানে তাপ থেকে পরিতাপ। এই পরিতাপ বিষয়টা আরো একটু গভীর লেভেলে, আর একটু মানে এটার ওয়েটটা আর একটু বেশি। ঠিক আছে, স্বাভাবিক জিনিস। আই মিন একটা মানুষ কষ্ট পায় না, অনেক বেশি কষ্ট, এই টাইপের আর কি। ওকে, তারপরে আছে নেক্সট। লেখা শেষ সবার? লেখা শেষ? শব্দের অর্থ সংকোচন করা, সংকোচন মিন্স হলো এইরকম যে, এগুলো একদম শর্ট, বইয়ের ভাষার বাইরে গিয়ে বলি। সংকোচন করা মানে ছোট করা। ঠিক আছে, একটা কাজ করছি, এই তুই কাজ করছিস কেন, ওইখান থেকে একটু নেগেটিভ জিনিস, একটু এই স্টাইলের। ওকে, আর এই কয়েকটা এইভাবে মুখস্থ করবা, ডিরেক্ট মুখস্থ করে ফেলবা। স্টার, স্টার, স্টার দিয়ে লিখবা। উপসর্গ প্রধানত তিন প্রকার, উপসর্গ প্রধানত তিন প্রকার।
উপসর্গ প্রধানত কি প্রকার? 3 প্রকার। উপসর্গ প্রধানত 3 প্রকার। এর মধ্যে একটা আছে বাংলা উপসর্গ। বাংলা উপসর্গ তোমরা জানো বাংলা উপসর্গ কতটি? 21টি নাকি না 20টি? তারপরে আছে তৎসম অথবা সংস্কৃত। তৎসম অথবা কি সংস্কৃত 20টি। তারপরে লিখবা বিদেশি। বিদেশি উপসর্গ। বিদেশি উপসর্গের বিষয়টা হলো এরকম, বিদেশির মধ্যে আছে কিছু ফার্সি আছে, কিছু উর্দু আছে, এরকম আছে। বিদেশি আবার 20টি আছে। ওকে, বিদেশি আছে 20টি। এই বিদেশি 20টির মধ্যে কি কি আমরা সেটা টান দিয়ে লিখে দিব। ওকে, এর মধ্যে ফার্সি আছে, বিদেশির মধ্যে ফার্সি আছে 10টি। ফার্সি, কি ব্যাপার কলম উল্টা, ফার্সি হলো 10টি। তারপরে আছে আরবি আছে, আরবি, ইংরেজি আরবি রস্বইকার দিয়ে লিখতে হয়। আরবি আছে 6টি। তারপর সরি, ইংরেজি বিদেশি বিদেশি উপসর্গ 21টি লিখবে, 21টি। হিসাব করতে গিয়ে এখন দেখছি একটাই আছে। তা ফার্সি 10টি, আরবি 6টি, তারপর আছে ইংরেজি। বোর্ডটা এখানে মানে একটু প্রবলেম, লেখা উঠে যায়। ইংরেজি, ইংরেজি আছে 4টি। তাহলে কয়টি হলো? 20টি না? তোমরা লাস্টে নিচে দিক দিয়ে তোমরা আরেকটা লাইন লিখবা, এটার সাথে আরেকটা বাড়িয়ে লিখবা, সেটা হলো হিন্দি বা উর্দু। হিন্দি অথবা হিন্দি উর্দু, এই দুইটাকে একসাথে করা। হিন্দি অথবা কি উর্দু। এই হিন্দি বা উর্দু হলো একটি। হিন্দি অথবা উর্দু কয়টি ভাই? একটি। ওকে, হিন্দি বা উর্দু কয়টি? একটি। তাইলে আমরা জানলাম বাংলা উপসর্গ 21টি, তৎসম বা সংস্কৃত উপসর্গ 20টি, বিদেশি উপসর্গ 21টি। বিদেশির মধ্যে আমরা ভাগ করেছি ফার্সি 10টি, আরবি 6টি, ইংরেজি 4টি, হিন্দি বা উর্দু কয়টি? একটি। হিন্দি বা উর্দু কয়টি? একটি। ওকে, তো মানুষ তো এভাবে পড়ায়, কিন্তু একটা বিষয় হলো, আজকে তোমরা যারা বাংলা উপসর্গ 20টি, সংস্কৃত বাংলা 21টি, সংস্কৃত 20টি, বিদেশি উপসর্গ তোমরা কয়েকজন পারো, বাট মেজরিটি তোমরা পারো না, দেখলেই পারো না। তা আজকে আমি পড়িয়ে দিব এবং ক্লাসে মুখস্থ করিয়ে দিব যে 21টি 21টি এবং 20টি প্রত্যেকটা উপসর্গ তুমি আজকেই মুখস্থ পারবা, পারতে তোমাকে হবে। আমার সাথে একটু ট্রাই করো। আর যারা নিজেদের মতো করে মুখস্থ করে ফেলেছো, হ্যাঁ আমি মুখস্থ করি আবার ভুলে যাই। কে বলছো? মনিরা মিম। মনিরা মিম, মুখস্থ করবো আবার ভুলে যাবা, কিন্তু এইরকম বললে হবে না, কারণ এটা তোমার জীবন, এটা তোমার ভবিষ্যৎ। মনে করো ভালো জায়গায় চান্স পাইলে ভালো জায়গায় বিয়ে হবে, ভালো জায়গায় চান্স পাইলে কেউ যদি কখনো মানে এরকম হয় ভাগ্য খারাপ হয় ছেড়ে চলে যায়, তাও নিজের মতো একটা নতুন লাইফ তৈরি করতে পারবা। কারণ আমরা বোনেরা জানি না যে আমাদের বিয়ে হলে ওই একই সংসার আমরা সারা জীবন কাটাবো, তাই না? এরকম না, মানুষের ভাগ্য খারাপও হতে পারে। যদি কেউ আমাদেরকে ছেড়ে যায়, আমরা যেন ওই মুহূর্তে জীবনটাকে আবার রিস্টার্ট করতে পারি, ভালোভাবে ঘুরে দাঁড়াইতে পারি। এটা তোমার উদ্দেশ্যে বলি নাই, আমার সব বন্ধুদের উদ্দেশ্যে বলেছি। নিজেকে সবসময় প্রস্তুত রাখতে হবে, যোগ্যতা সম্পন্ন রাখতে হবে। মানে গুলি চালানো শিখেছে পুলিশ, কিন্তু প্রতিদিন তো আর গুলি করে নাই, তাই না? তো বিষয়টা হলো তোমাকে সবকিছু ট্রেনিং নিয়ে রাখতে হবে, যখন যেটা জীবনে দরকার। বিদেশ সবগুলো উপসর্গ লিখে দিব ভাইয়া, যখন জীবনে যেটা দরকার সেটা কাজে লাগাবো। ওকে, এবার আসো স্টার। সবাই বাংলা উপসর্গ, আমরা উপসর্গগুলো মুখস্থ করব। বাংলা উপসর্গ, বাংলা উপসর্গগুলো যারা মুখস্থ করনি তারা এখন মুখস্থ করবে, আর যারা আগে পারো তারা আগেরটা স্টাইলে পড়লে হবে। আমি যেভাবে লিখবো কবিতার মতো ওইভাবে লিখবা। অ, অঘা, অজ, অন। এটা অনেক সময় অনা হিসাবে আসতে পারে, হ্যাঁ। তারপরে হলাম আ, আর। সবাই লিখবা কবিতার মতো, আমি কবিতার মতো পড়িয়ে ফেলবো। অ, অঘা, অজ, অন, আ, আর, আব, আন। আব, আন। এগুলো কিন্তু ঝামেলার জিনিস ভাই,
তুমি একটা জিনিস মনে রাখবে, এই ঝামেলার জিনিসগুলো আমি কিন্তু ধরি, মানুষ কিন্তু ধরে না, মানুষ তোমাকে নিয়ম টিয়ম পড়িয়ে চলে যাবে। আমি এটাই প্রমাণ করব, সব পড়াবো, প্রতিটা প্রকৃতি প্রত্যয় আমি যেভাবে পড়াবো তোমাদেরকে, জাস্ট এটুকু আমি অগ্রিম বলে দিচ্ছি, তোমার জীবনে এইভাবে কেউ পড়ায় না। প্রকৃতি প্রত্যয় আমি পড়াইতে পড়াইতে 15 পেজ পড়াবো, আমার ওইটুকু পড়লে ওখান থেকে পরীক্ষা আসবে। ঠিক আছে, যা সেটাই বললাম, এত ডিটেলসে পড়াবো। তার প্রকৃতি প্রত্যয়টা তো তোমরা বাদ দিয়ে রাখো সব সময়। আর ওই কঠিন জিনিসগুলো নিয়ে আমি বেশি অ্যানালাইসিস করেছি, বেশি পড়াশোনা করেছি, এবং ওগুলো আমার পড়াতে ভালো লাগে। যেখানে সবাই বললাম না অন অন এটা দুই ভাবে আসে। এই ভাই বোনেরা, এই মাত্র বললাম, আরেকজন বললো এক অঘা অজ অন, আর আবান উনা ইতি, উনা ইতি, অঘা উনা ইতি, স সা সু হা, উনা ইতি স সা সু হা, উনা ইতি স সা সু হা, উনা ইতি স সা সু হা, রামভরবিনী, রাম ভর বিনি, রামভরবিনী কুকটপাতি, কুকটপাতি। এখনই মুখস্থ করবা, যাদের লেখা শেষ মুখস্থ করো প্লিজ। তোমরা আমাকে আমাকে একটু আমার মতো করে পড়াইতে দাও, এবং আমাকে একটু ট্রাস্ট করে আমার কথা একটু শোনো, একটু বিশ্বাস করো। ইনশাল্লাহ চান্স পাওয়ার পর বিভিন্ন বিশ্ববিদ্যালয়, যারা ফার্স্ট টাইমার সেকেন্ড টাইমার যে যেভাবে যেখানে পরীক্ষা দাও, ইনশাল্লাহ ভালো করবা। আর গুরুত্ব দাও, তুমি তো ভাইয়ের ক্লাসে আছো ভাই, তাহলে এই ক্লাসে যেহেতু আছো, তাহলে ক্লাসটা সম্পূর্ণভাবে নিয়ে নাও। ওকে, অ অঘা অজ অনা আ আর আবান উনাইতি শশা সুহা রামভর বিনি কুকটপাতি। ওকে সবাই, অ অঘা অজ অনা আ আর আব আন উনা ইতি শশা সুহা রামভর বিনি কুকটপাতি। অ অঘা অজ অনা আ আর আব আন উনা ইতি শশা সুহা রামভর বিনি কুকটপাতি। অ অঘা অজ অনা আ আর আব আন উনা ইতি শশা সুহা রামভর বিনি কুকটপাতি। এই সামনে একটা টান দিবা ভাই বোনেরা, টান দিয়ে লিখবা বাংলা উপসর্গ, বাংলা উপসর্গ, বাংলা উপসর্গ বাংলা শব্দের পূর্বে বসে, বাংলা উপসর্গ বাংলা শব্দের পূর্বে বসবে, বাংলা শব্দের পূর্বে বসে, বাংলা উপসর্গ বাংলা শব্দের পূর্বে বসে। মানে এই উপসর্গগুলো যদি কোনো শব্দের পূর্বে থাকে, তাহলে বুঝবা এটা বাংলা শব্দ। কি শব্দ? বাংলা শব্দ, মানে বাংলা উপসর্গ। এগুলো দেখলে তো এমনিতেই বাংলা উপসর্গ, আর এগুলো যে শব্দের সাথে বসে ওইটা হলো বাংলা শব্দ। ওকে, তাহলে বাংলা উপসর্গ কি? বাংলা শব্দের পূর্বে বসবে। তৎসম উপসর্গ তৎসম শব্দের পূর্বে বসবে। তাহলে বাংলা উপসর্গ বাংলা শব্দের পূর্বে বসবে, তৎসম উপসর্গ তৎসম শব্দের পূর্বে বসে। স্টার, তৎসম উপসর্গ, তৎসম উপসর্গ। যারা পারো, আবার পাকনামি করে এরকম করো না যে নোট করবা না, এটা তো আমি পারি। প্লিজ তোমার মতো করে তুমি যেটা পারো ওইটাও প্রয়োজনে এখানে নোট করে রাখা, আমারটা না লিখে। আমি জানি এটা পরীক্ষার আগের দিন কতটা কার্যকর। ওকে, তৎসম উপসর্গ, তৎসম উপসর্গ দিয়ে সবাই লিখবা, তৎসম উপসর্গ দিয়ে সবাই লিখবা প্র পরা, প্র পরা পরি প্রতি, প্র পরা পরিপ্রতি, প্র পরা পরিপ্রতি, অনু অধি অপি। কি বললাম? প্র পরা পরিপ্রতি, প্র পরা পরিপ্রতি, অনু অধি অপি অতি, অনু অধি অপি, ও আচ্ছা অতি, প্র পরা পরিপ্রতি, অনু অধি অপি অতি, আশুবু আশুবিনি, আ সু বি নি, প্র পরা পরিপ্রতি, অনু অধি অপি অতি, আশুবিনি, অপ উপ সম অভি, অপ উপ সম অভি, অপ উপ সম অভি, অপ উপ সম অভি। এই অভির জায়গায় মাথায় রাখবো উপসর্গ কিন্তু অভি না। যদি বলো অভি, তাহলে এখানে দুইটা উপসর্গ, একটা অ একটা বি। আর যদি বলো অভি, অভি, তাহলে একটা উপসর্গ। মাইন্ড ইট, এটাতে ঝামেলা আছে।
অবদূর উত্নীর, অবদূর উত্নীর। মুখস্থ করো। প্রপরা পরিপ্রতি অনু অধি অপি অতি আশুবিনী অপ উপ সম অভি অবদূর উত্নীর। প্রপরা পরিপ্রতি অনু অধি অপি অতি আশুবিনী অপ উপ সম অভি অবদূর উত্নীর। প্রপরা পরিপ্রতি অনু অধি অপি অতি আশুবিনী অপ উপ সম অভি অবদূর উত্নীর। লেখা শেষ। পাশে লিখবা সংস্কৃত উপসর্গ। সংস্কৃত উপসর্গ সংস্কৃত শব্দের পূর্বে বসবে। সংস্কৃত শব্দের পূর্বে বসবে। সংস্কৃত উপসর্গ 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 সংস্কৃত শব্দের পূর্বে বসবে। দ্যাট মিন্স এগুলো যদি কোনো শব্দের সাথে দেখো, এটা তো নিঃসন্দেহে একটা কি শব্দ? তৎসম শব্দ বা সংস্কৃত উপসর্গ। তৎসম উপসর্গ অথবা কি সংস্কৃত উপসর্গ। তবে চারটা আশুবিনীর ক্ষেত্রে একটু ঝামেলা আছে, সেটা আমরা পড়িয়ে দিব। ওকে, তাহলে এগুলো যদি দেখো কোনো শব্দের সাথে বসেছে, তাহলে ওই শব্দটা অবশ্যই সংস্কৃত শব্দ। আশা করি বুঝতে পেরেছ। স্টার ফার্সি উপসর্গ। ফার্সি উপসর্গ সবাই মুখস্থ করতে হবে। ফার্সি উপসর্গ আমরা জানি কতটি? 10টি, পরীক্ষা আসে। ফার্সি উপসর্গ কতটি? 10টি। লিখবা বর কম দরকার না বলছি। বর কম দরকার না বলছি। তারপরে 2 লাইন। নিম ফি বে ব বদ ফার্সি। বর কম দরকার না বলছি, নিম ফি বে ব বদ ফার্সি। বর কম দরকার না বলছি, নিম ফি বে ব বদ ফার্সি। বর কম দরকার না বলছি, নিম ফি বে ব বদ ফার্সি। বর কম দরকার না বলছি, এই দুইটা কিন্তু উপসর্গ না, এই দুইটা লেখা মানে লাইন মিলানোর জন্য লিখছি। ওকে, বর কম দরকার না বলছি, নিম ফি বে ব বদ ফার্সি। বর, এগুলোর অর্থ জানতে হবে। বর মানে বাইরে, সবাই অর্থ লিখে রাখো। বর মানে বাইরে, কম মানে স্বল্প, দর মানে অধীন। দর মানে কি বলো? অধীন। দর মানে অধীন। কার মানে কাজ। কার মানে সরি কাজ। কার মানে কাজ। না এর অর্থ তো নাই। তাহলে বর মানে বাইরে, কম মানে স্বল্প, দর মানে অধীন, কার মানে কাজ, না তো নাই। নিম বাড়ে বলে না, নিম রাজি মানে আধা রাজি, পুরা রাজি না, আধা। ফি মানে প্রতি, ফি মানে প্রতি। বে মানি না, ব মানি শহীদ। ব মানি শহীদ, বলে না বমাল শুদ্ধ চোর ধরা পড়েছে, মাল শুদ্ধ। বদ মানে মন্দ, বদ মানে মন্দ। দ্রুত লিখে ফেলো। বর কম দরকার না বলছি, নিম ফি বে বদ ফার্সি। বর কম দরকার না বলছি, নিম ফি বে বদ ফার্সি। বর কম দরকার না বলছি, নিম ফি বে বদ ফার্সি। অর্থগুলো লিখতে হবে, এই জন্য আমি অন্য স্টাইল গল্প আকারে লিখে দিতে পারতাম, কিন্তু না, অর্থ জানতে হবে। যেটা যেভাবে পড়াইলে বেশি কার্যকর, আমি সেটা সেভাবেই পড়াবো। ওকে, আমি এভাবে লেখার কারণ হলো সবগুলোর অর্থ যেন কাছাকাছি থাকে, পড়তে ভালো লাগবে। তুমি যেভাবেই বলো পড়তে ভালো লাগবে। ওকে, অনেকে বিভিন্ন অনলাইন টিচারের কাছে পড়ো, ছোট ছোট বাচ্চাদের কাছে পড়ো, আসলে মানে জাস্ট কি বুঝাবো,
যে ওদের এক্সপিরিয়েন্সের তুলনায় আমাদের এক্সপিরিয়েন্স একটু বেশি। ভাই তুমি একটা জিনিস যদি অনেক বছর কাজ করো, অবশ্যই তোমার ওটার ভিতর থেকে একটা ভালো আইডিয়া আসবে। যদি কোনো একটা মানুষ, তুমি যেই কাজটাই ভালোভাবে করো, তোমার যদি অঙ্ক ভালো লাগে, বাকি সব বাদ দিয়ে যদি অঙ্ক পড়ো, তো তুমি এটা অন্যদের চেয়ে ভালো পারবা। আর এই অঙ্কেতে যদি তুমি ডেইলি 10 ঘন্টা করে সময় দাও, আরো ভালো পারবা। এটাই সিম্পল। ঠিক আছে? তো অনেক মানুষ আছে বর্তমানে অনলাইনের কারণে, ওই যে অনলাইন কিছু কিছু টিচার আছে, পারুক না পারুক, মানে আমি তোমাকে একটা ডিরেক্ট বলি, ভাইরাল টিচার আছে, মানে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই, একটা ছোট ছেলে আছে, কি স্যার যেন, ভাইরাল, সে হলো মিরপুর বাংলা কলেজে পড়ে, কিন্তু স্টুডেন্ট তার কাছে বিশ্ববিদ্যালয়ে ভর্তির কোর্স করে, এটা করে, ও হাসি রস তামাশা, কি স্যার যেন, তানবির নাকি এরকম। তো বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় পড়ে নাই, জোকস বলে, অ্যাডাল্ট জোকস, মানে কি ধরনের বাজে বাজে গল্প করে, কিন্তু স্টুডেন্ট এদেরকে পছন্দ করে। যে নিজের জীবনে কোনো একটা বিশ্ববিদ্যালয় পড়ার যোগ্যতা রাখে নাই, স্টুডেন্ট এদের কাছে বিসিএস পড়ে। মানে আরে বাপরে, দুনিয়াটা এত বাজে নোংরা পর্যায়ে চলে গেছে। অ্যাডাল্ট কথাবার্তা বলে একটা ছেলে ভিউ পাইছে, ভিউ পাওয়ার পর সে টিচার হয়ে গেছে, তাই না? এই ডিউতে পড়ে না, এই বেটা কোনো ইউনিভার্সিটিতে পড়ে না, কে একজন বলছে ডিউতে পড়ে। জাস্ট তোদেরকে এটা বললাম তোমাদেরকে, যে বাংলাদেশে কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ে না, অথচ মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য তার কাছে কোচিং করবে, চাকরির জন্য তার কাছে পড়বে। আরে ভাই, মানে আমি এই জিনিসটা মানতেই পারি না। সে নেগেটিভ, মানে নোংরা গালিগালাজ করে, প্রেমের আলাপ করে, মানে খুব খারাপ গল্প করে ভাইরাল, তারপরেও তোমরা অনেকে ওদের ক্লাস করে। ঠিক, মানে একটা মানুষের নিজের যদি কোয়ালিটি না থাকে, মানে সে কিভাবে, সে কোন বিশ্ববিদ্যালয়ে পড়লো না, আর এখানে এসে তোমরা তাদের কাছে গিয়ে পড়ো। তো তোমাদের হলো এখন ভাইরাল, কে কতটুকু দরকার, কার কতটুকু, ওই যে একজন রয়েছে, ফলোয়ারের অভাব নাই, এই হলো বিষয়। ও যে আরেকটা আছে না, আরে আনাসপিরের কথা বলছেন, আনাসপির আবার ভালো পড়ায়। এই আনাসপির গালিগালাজ করে ঠিক আছে, কিন্তু আনাসপিরের ব্যাকগ্রাউন্ড ভালো, আনাসপির ভালো পড়ায়। সবাইকে বলা বলা যাবে না, যারা এগুলোর ব্যাকগ্রাউন্ড। ওকে, জাস্ট এটাই বললাম, তোমাদের একটু কমন সেন্স খাটাইতে হবে ভাই। যে বেটা জীবনে বাংলাদেশ ইউনিভার্সিটির কি অভাব, তুই তো, তোমার যদি এতই যোগ্যতা থাকে, একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা না ভাই? একটা অন্তত একটা, একদম লাস্ট ক্যাটাগরির একটা চান্স পাইতি। আমার কথার কি যুক্তি আছে না নেই, লজিক আছে না নেই? একটা ইউনিভার্সিটিতে চান্স পা। তো যাক, কিছু বললাম না তো, তোমরা এই ভাইরাসের জড়ায় ফেলো না। ভাইরাসের কাছে যাবা না, এরকম আরো ভাইরাস আছে, ছোট ছোট, কিছু পারে না, একটা অনলাইন ধরে বসে আছে। ঠিক আছে? তো এই হলো বিষয়। আর আমরা 12 বছর এখানে পড়াচ্ছি, খুব সফলতার সহিত পড়াচ্ছি এবং দায়িত্ব নিয়ে পড়াচ্ছি। শুধু অনলাইনে 500 টাকার কোর্স ভর্তি করলাম, তারপরে শেষে আর কোর্স কমপ্লিট করলাম না, ভাই এটা করে লাভ কি? ওকে, এবার আসো তো, কি বললাম যেন, আরবি উপসর্গ কি, তোমাকে ভালোটা বেছে নিতে হবে। আরবি উপসর্গ, আরবি উপসর্গ কয়টি? 6টি। আরবি উপসর্গ কয়টি? 6টি। লিখবা, নিচে নিচে লিখবা, যেভাবে লিখলে ভালো হয়। আম, খাস, লা, গড়, বাজে, খয়ের। আরেকটা বিষয় আছে, ভালো টিচার আছে, কিন্তু এর ভিতরে তুমি ভালো পড়াইতে পারো, কিন্তু তুমি একটা স্টুডেন্টকে সব পড়াও না, এটাও একটা প্রবলেম। ঠিক আছে? শেষ পর্যন্ত শেষ করো না, এটাও একটা প্রবলেম। তো শুরু থেকে শেষ করতে হবে, এটা মাথায় রাখবা। আম মানে সাধারণ, আম মানে কি? সাধারণ। খাস, বিশেষ, খাস মানে কি? বিশেষ। লা মানি না, আরবিতে বলে না লারাই বাফি, লারাই বাফি। তারপরে হলো গড়, কার যেন খুব খারাপ লাগছে, আমি ওটা বলি নাই, খারাপ লাগা না, আমার কথা হলো যে তুমি কেন, ওই যে কয়েকজন বলছে ডিউতে পড়ে, ডিউতে পড়ো না, তুমি কেন মিথ্যা কথা বলে পড়াবা? বাজে মানে বিবিধ। তারপরে খয়ের মানে উত্তম। আম, খাস, লা, আম, খাস, লা, গড়, বাজে, খয়ের। আম, খাস, লা, গড়, বাজে, খয়ের। আম, খাস, লা, গড়, বাজে, খয়ের। আম মানে সাধারণ, খাস মানে বিশেষ, লা মানি না, গড় মানে বাজে, সরি সরি সরি, উল্টা বলে ফেলছি। গড় মিল মানে অভাব, গড় মানে কি? অভাব।
বাজে মানে বিবিধ, ক্ষয়ের মানে উত্তম অথবা কল্যাণ, ক্ষয়ের মানে উত্তম অথবা কল্যাণ। আম মানে সাধারণ, খাস মানে বিশেষ, বলে না উনি আমার খাস লোক। আম সাধারণ, খাস বিশেষ, লাভ হানি না, গড় মানে অভাব, বাজে মানে বিবিধ, ক্ষয়ের মানে উত্তম। অনেকে আবার বলবে আরবি উপসর্গ একটা দুইটা কম আছে কয়েকটা বইতে, ওকে, ওগুলো মনে করবা না, ওই ওই বইগুলোতে মিস্টেক আছে। এই ছয়টাই পড়বা, ছয়টা। আবার এই ক্ষয়ের মানে অনেকে মানুষ যে পান খায় চুনের সাথে, ওইটা দেয়া কিন্তু না। এই ক্ষয়ের মানে আরবি কই থেকে আসছে বলতো? আরবি খাইরুন থেকে আসছে। তোমরা যারা আরবি পড়তে পারো, এই খাইরুন মানে কি? উত্তম বা কল্যাণ। ওকে, উত্তম বা কল্যাণ। ঠিক আছে, আমরা নেক্সট যাচ্ছি। তারপরে আসে স্টার, লেখবা ইংরেজি উপসর্গ। আমি বলছি না, আমি সব লিখে দিব। আমার এখানে কিছু ভাই বোন আছে খুব কম বুঝে, পড়াশোনা করে না। খাতায় যদি লেখা থাকে পরীক্ষার আগের দিন অন্তত পক্ষে খাতাটা পড়ে গেল, কোনো জায়গায় কয়েকটা প্রশ্ন কমন পাবা। এই জন্য আমি সব লিখে দিচ্ছি। তাহলে ইংরেজি উপসর্গ কয়টি? 4টি। তোমরা জানো এগুলো, হ্যাঁ? ফুল, হাফ, হেড, সাব। ফুল, হাফ, হেড, সাব, ফুল, হাফ, হেড, সাব, ফুল, হাফ, হেড, সাব। তারপরে আসো ফুল, হাফ, হেড, সাব, ফুল, হাফ, হেড, সাব। তারপরে আসো স্টার, লিখবা হিন্দি অথবা উর্দু, হিন্দি অথবা উর্দু। একটা উপসর্গ, সেটা কি বলো? হর। হিন্দি অথবা উর্দু, একটা উপসর্গ, সেটা কি? হর। সবাই লেখো। তাহলে আমরা অনেকগুলো উপসর্গ লিখলাম। সবাই একটু একবার একটু খাতার দিকে তাকাও, সবাই একটু মনোযোগ দাও, একবার একটু খাতার দিকে তাকাও। আমরা যতগুলো উপসর্গ লিখেছি এগুলো এখন আমাদের কাজে আসবে, এগুলো এখন আমরা পড়ায় চলে যাব, আমরা প্র্যাকটিসে চলে যাব। আর প্র্যাকটিস করতে হলে তোমাকে সবগুলো উপসর্গ যদি মুখস্থ থাকে, তাহলে এটা তোমার জন্য কি হবে বলো? অনেকটা ইজি হবে। এবার আসো, আমরা একটা জিনিস একটু চেঞ্জ করে নিয়ে আসি, সেটা হলো আশুবিনী নিয়ে প্রবলেমটা আছে, ওটা আমরা তো সলভ করি। আশু, আচ্ছা, আশুবিনীটা আমরা পরে পড়বো, তার আগে আমরা একটু নিয়মগুলো পড়ে ফেলি। ওকে, আমরা একটু নিয়মগুলো পড়ে ফেলি। সবাই স্টার দিয়ে লেখো, সবাই। উপসর্গ বের করার নিয়ম, উপসর্গ বের করার নিয়ম, সবাই। উপসর্গ কি? বের করার নিয়ম। উপসর্গ বের করার নিয়ম, উপসর্গ বের করার নিয়ম। সবাই লেখবা বর্গের পঞ্চম বর্ণ, সবাই বর্গের পঞ্চম বর্ণ অথবা অনুসার ভাঙলে, বর্গের পঞ্চম বর্ণ অথবা অনুসার ভাঙলে ম হয়। সবাই মনোযোগ দাও, বর্গের পঞ্চম বর্ণ অথবা অনুসার ভাঙলে ম হয়। মানে রাখবা বর্গের পঞ্চম বর্ণ, বর্গ আছে আমাদের 5টি, ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ। ওকে, তাহলে বর্গের পঞ্চম বর্ণ অথবা অনুসার, মনে রাখবে এই যে ইকুয়াল টু অনুসার, একই কথা। তাহলে যদি পঞ্চম বর্ণ হয়, তাহলে অনুসার কোন বর্ণ? পঞ্চম বর্ণ। তাহলে বর্গের পঞ্চম বর্ণগুলো সবসময় ভাঙলে কি হবে? বিচ্ছেদে ম হবে। বর্গের পঞ্চম বর্ণগুলো ভাঙলে কি হবে? বিচ্ছেদে ম হবে। তারপরে যদি কোনো জায়গায় জ অথবা জফলা দেখো কোনো শব্দে, আর সেখান থেকে যদি উপসর্গ বের করতে বলে, তাহলে ও জ বা জফলা বিচ্ছেদে, জ বা জফলা বিচ্ছেদে, জ বা জফলা বিচ্ছেদ করলে রস্বইকার হয়। ডিরেক্ট রস্বইকার দিয়ে দিলাম। ওকে, জ বা জফলা বিচ্ছেদে রস্বইকার হয়, জবলা জফলা বিচ্ছেদে কি হয়? রস্বইকার হয়। আই মিন ভাঙলে, বিচ্ছেদ মানে কি? ভাঙা, ভাঙলে। তারপর আমরা বলতে পারি এটা কি? জফলা। জফলার পর, জফলার পর এই নিয়মগুলো জানতেই হবে। জফলার পর সাধারণত, সাধারণত একটি অ ধরা যায়। জফলার পর সাধারণত একটি কি? অ ধরা যায়। জফলার পর সাধারণত একটি অ ধরা যায়। জফলার পর দুই একজন একটু পাকনামি করতেছো, পাকনামি সময় আসুক পাকনামি বুঝতে পারবা ভাই। উল্টা পাল্টা যদি কোনো কথা বলো,
তোমার যোগ্যতা যদি না থাকে কাউকে জাজ করার, তাহলে চুপ থাকা শ্রেয়। আমি জাস্ট এরকম বললাম, তোমার জীবনে তুমি এমন কোন কারো টিচার তুমি বাংলাদেশে এখন ক্লাস করো না যার স্টুডেন্ট 6টা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয়েছে। সো যে জিনিস কম বুঝো, আমি তোমাকে এটা সচেতন করেছি, দ্যাট মিনস এটা না মানে যার যোগ্যতা কোনো কিছুই নাই তার কাছে তোমাকে বাঁচতে হবে, বেছে নিতে হবে। ওকে, অনেকগুলো উদাহরণ দিব ভাই, এগুলো জাস্ট নিয়ম লিখতেছি, আমি এই নিয়মগুলো লিখতেছি। তো এক দুইজন একটু উল্টা পাল্টা কথা কেমন যেন একটু মানে তুমি এত পাকনামি করলে চান্স পাওয়া না ভাই, রাস্তা রাস্তায় ঘুরবা, এরকম জীবনে কত দেখেছি। বললাম তো তোমার জীবনে তুমি এমন কোন টিচারের প্রমাণ দিতে পারবা, যদি বাংলাদেশে প্রমাণ দাও যার 4-5টা স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয়েছে, ওই দিন থেকে আর একদিনও ক্লাস নিব না। অনলাইনে আছে তো, অনলাইনে থাকলে নিজের ইচ্ছা মতো একটু ডান বাম লেখার সুযোগ থাকে না, অসুবিধা নাই, অফলাইনে দেখা হবে। তো তুমি কারো প্রেম করতে পারো কারোর সাথে, তোমার কারোর ভাল লাগলে তার সাথে প্রেম করবা, তার সাথে গিয়ে আড্ডা দিবা, ঘুমাবা, বাট মাইন্ড ইট দিস ইজ ইওর লাইফ। তোমার লাইফে ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না, আমি ওটা বুঝাইছি। তোমার ভালো লাগছে অনেক টিচার, প্রেম করো গিয়া, কোনো সমস্যা নাই। কিন্তু তোমার ওই টিচারের চেয়ে যদি কেউ ভালো পড়ায় তার কাছে যাইতে হবে। তার চেয়ে যদি বলে এই যোগ্যতার অবশ্যই কি আছে, ভ্যালু আছে, ব্যাকগ্রাউন্ডের ভ্যালু আছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, এটা আমার স্পিরিট। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, এটা আমার কনফিডেন্স, এটা আমার যোগ্যতা, এটা আমার ব্যাকগ্রাউন্ড। ওকে, তো মাইন্ড ইট এমন কোন ভাবে তুমি তোমাকে তোমার মতো এক দুইজন যদি এরকম থাকো, মানে প্রয়োজন নাই পড়াচ্ছি তখন যদি কথা বলো, এগুলো দেখলে কিন্তু খারাপ লাগে। তোমার মতো স্টুডেন্ট মানে ক্লাসে চোখের দিকে তাকায় জীবনে কথা বলতে পারে না, কারণ কি জানো? কারণ আমার মধ্যে কোনো চাটুকারিতা নাই, আমার মধ্যে কোনো ভনিতা নাই, আমার মধ্যে কোনো টাইম নষ্টের বিষয় নাই। আমি বুঝি পাংচুয়ালিটিটা, বুঝি আমি ডিসিপ্লিন বুঝি, এবং আমি হার্ড ওয়ার্কার। সুতরাং আমার সাথে কারোর সাথে মিলবে না, দেখো এত কনফিডেন্স নিয়ে কথা বলি, এবং এই কারণে আমার স্টুডেন্ট ভালো চান্স পায়, ভালো করে। আরে ভাই বাংলাদেশে তো সব স্টুডেন্টই পড়ে, সব জায়গায় পড়ে, কিন্তু ফার্স্ট হওয়ার মতো যে একটা স্টুডেন্টকে মানবিক ভাবে মানসিক ভাবে তৈরি করতে হয়, এটা কয়জন তোমাকে করবে? তুমি চান্স পাবা যদি তোমার টিচার বলে এই তুমি ভালো পড়াশোনা করতেছো, তোমার পারফরমেন্স ভালো, তুমি আরেকটু পড়ো, তুমি চান্স পাবা। এই জিনিসটা কে তৈরি করে দিবে তোমাকে? তুমি তুমি কারমাইকেলে পড়বা, তোমার কথার ধরন থাকবে একরকম। তুমি রংপুর ইউনিভার্সিটিতে পড়বা, তোমার কথার ধরন থাকবে একরকম। তুমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়বা, তোমার কথার ধরন থাকবে একরকম, বিকজ এটা তোমার ইউনিভার্সিটি তোমাকে শেখাবে। আমি তোমাকে জাস্ট, আমি কাউকে ছোট বড় এরকম না, আমি জাস্ট রিয়ালিটিটা বুঝাচ্ছি। মানে আমি জাস্ট রিয়ালিটিটা বুঝাচ্ছি যে এইরকম একটা কথা বলেছি, বাট ওইটা নিয়ে একজন কি যেন কি বলেছ, যে জোকস বইলে অত টিচার হওয়া যায়। আরে ভাই আমি যদি তোমাকে এতক্ষণ অ্যাডাল্ট কথাবার্তা উল্টাপাল্টা কথাবার্তা বলতাম, তোমার ভালো লাগতো, বলতাম ওয়াও চমৎকার টিচার, সেই হাসাইছে, তাই না? তো এই বাস্তবতা তোকে বুঝতে হবে, বাস্তবতা তোমাকে বুঝতে হবে। আমি আমার 6টা স্টুডেন্ট নিয়ে আমি তোর ক্লাসে অফলাইনে যাব, তখন বুঝবি যে এরা কারা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমার স্টুডেন্ট ফার্স্ট হয়ে মাস্টার শেষ করেছে, কিন্তু এখনো আমার সাথে দেখা করতে আসে, বিকজ আমি জানি এবং আমি তাকে শিখাইছি, আমি তাকে বুঝাইতে দিয়ে মানে বিশ্বাস করাইছি যে তুমি ফার্স্ট হবা। ফার্স্ট কে হয় একমাত্র আল্লাহ জানে, কিন্তু ফার্স্ট হইতে যে স্বপ্ন দেখতে হয় সেটা দেখাইতে হয় ভাই। সেটা কে দেখাইবে? যে তোমার ওই যে বাংলা কলেজে পড়বে, যে তেজগাঁও কলেজে পড়বে, যে তিতুমির কলেজে পড়বে, যে কারমাইকেলে পড়বে, সে তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হওয়ার স্বপ্ন দেখাবে, ওই অনুযায়ী চেষ্টা করবে। কোয়ালিটি ফ্যাক্ট, যোগ্যতা থাকলে 2-4টা লাইন পড়ানো যায়, কিন্তু আজ থেকে আগামী 4 মাস ভালোভাবে পড়ানো টাফ। কি বলছি বুঝতে পেরেছো? 4 মাস ভালো পড়ানো টাফ। 2টা টপিক, একটা টপিক ভালো পড়ানো অনেক ইজি, কিন্তু 4 মাস আমার ভাই বোনদেরকে শেষ পর্যন্ত লাইনে রাখা ইজ কোয়াইট ইম্পসিবল। বাট সেই কাজগুলো করব, রেসপেক্ট তুই আমাকে করবি টুডার টুমরো। যখন দেখবি সব রাস্তা বন্ধ, একটা রাস্তা খোলা, অবশ্যই রেসপেক্ট করতে হবে। তো বিষয়টা হলো, তোমাকে যদি ভালো জায়গায় যাও, ওই পরিবেশ তোমাকে তৈরি করে দিবে। তোমার জীবনটা গড়ার জন্য 4 মাস সময় আছে। তো এই 4 মাস তোমাকে একদম ভুল পথে পা দেওয়া যাবে না। যে জীবনে জীবনে কোন ইউনিভার্সিটিতে পড়ে না, কোথাও ভালো জায়গায় পড়ে না, সে কিভাবে তোমাকে এই রাস্তা শেখাবে ভালোভাবে? মানে কথা বলার সময় যদি কেউ যখন পড়াই তখন একটু মনোযোগ দিবা ভাই, এগুলো দরকার আছে। অফলাইনে আসো না ক্লাস, তারপরে দেখবা জফলার পর সাধারণত একটি কি থাকে, অ ধরা যায়। জফলার পর সাধারণত একটি অ ধরা যায়। যদি কোনো জায়গায় জফলার পর সাধারণত একটি কি ধরা যায়, অ ধরা যায়।
তারপরে আসো বর্গের তৃতীয় বর্ণ, বর্গ বুঝো তোমরা, বর্গের তৃতীয় বর্ণ, বর্গের তৃতীয় বর্ণ বিচ্ছেদে ওই বর্গের প্রথম বর্ণ হয়। বর্গের তৃতীয় বর্ণ বিচ্ছেদে ওই বর্গের প্রথম বর্ণ হয়। শুধু লেখো, তারপর আমি বুঝাবো। এগুলো উদাহরণ দেই নাই ভাই, আমি এগুলো লিখে দিচ্ছি, নিয়মগুলো লেখার পর তুমি বর্গের তৃতীয় বর্ণ বিচ্ছেদে ওই বর্গের কি প্রথম বর্ণ হয়। বর্গের তৃতীয় বর্ণ বিচ্ছেদে ওই বর্গের প্রথম বর্ণ হয়। সবাই লিখে রাখো, বর্গের তৃতীয় বর্ণ বিচ্ছেদে ওই বর্গের প্রথম বর্ণ হয়। আর একটা লাইন লিখতে হবে, উপসর্গ ভাঙা বা বিশ্লেষণ করার নিয়ম আমরা পড়াচ্ছি সবাই। বর্গের তৃতীয় বর্ণ বিচ্ছেদে ওই বর্গের কি প্রথম বর্ণ হয়। আরেকটা লাইন লিখতে হবে, বফলা কি ফলা, বফলা বিচ্ছেদে মানে বফলা ভাঙলে, বফলা ভাঙলে রস্যকার হয়, বফলা ভাঙলে কি কার হয়, রস্যকার হয়। 5টা লাইন লিখেছি, ভাই বোনেরা একটু মুখস্থ করো। 5টা লাইন লিখেছি, একটু ভাই বোনেরা একটু মুখস্থ করো। বর্গের পঞ্চম বর্ণ অথবা অনুসার ভাঙলে ম হয়, জবা জফলা থাকলে রস্যইকার হয়, জফলার পর সাধারণত একটি কি থাকে, অ ধরা যায়। বর্গের তৃতীয় বর্ণ বিচ্ছেদ ওই বর্গের প্রথম বর্ণ হয়। বর্গের তৃতীয় বর্ণ বিচ্ছেদ ওই বর্গের প্রথম বর্ণ মানে হলো ভাই, লক্ষ্য করো, ক খ গ। এই গটা হলো বর্গের 3 নাম্বার বর্ণ, ক খ গ ঘ ঙ। এই 3 নাম্বারটা ভাঙলে ওই বর্গের প্রথম বর্ণ হবে। ওকে, আর 5 নাম্বারটা ভাঙলে কি হবে, ম হবে। অনুসার ভাঙলে ম হবে। জবা জফলা ভাঙলে কি হবে, রস্যইকার হবে। বফলা ভাঙলে কি হবে, রস্যকার হবে। আর জফলার পর কিছু না থাকলে একটা অ ধরা যায় প্রয়োজন অনুসারে, সেটা আমি শিখিয়ে দিব। লেখা শেষ ভাই। আমার বাংলা ব্যাকরণ পড়তে মন চায় না, মন চাইবে ভাই একটা দুইটা ক্লাস করো, ঠিক আছে? আমি বোঝানোর চেষ্টা করবো আস্তে আস্তে। আর ভালো পড়ানোর পাশাপাশি সঠিক গাইডলাইন, পরীক্ষায় কি আসবে কি আসবে না, এটার জন্য ভাই মানে ভালো একজন মানুষের কথা মনোযোগ সহকারে শুনতে হবে। কতটুকু আসবে, কোন জায়গা থেকে আসবে, কোন টপিকটা পড়লে পড়তে হবে, কোনটা চাইলেও বাদ দিতে পারবে, এগুলো ক্রমান্বয়ে চলে আসবে। আর সর্বোপরি আরেকটা বিষয় হলো সত্য কথা, যত বেশি পড়বা, কারণ তুমি তো জানো না, তোমাকে পুরো বাংলাদেশের সাথে যেহেতু এখন কম্পিটিশন করতে হবে, যত বেশি পড়বা তত ভালো হবে। আর বুঝে না বুঝে পড়তে থাকো ভাই বোন, আল্লাহ আজকে তুমি পড়ো, আল্লাহ একদিন তোমাকে বুঝ দান করবেন। আমি মনে রাখবো, আমি যখন মাদ্রাসা থেকে কোচিং করতে আসছিলাম ফার্ম গেটে, তো তখন আমি কিছুই বুঝতাম না, আমি শুধু মুখস্থ করে ফেলতাম। তোমরা এটা জানো যে মাদ্রাসার স্টুডেন্টরা একটু ভালো মুখস্থ পারে, তো মুখস্থ করে ফেলতাম। যখন আবার টিচার ক্লাসে পড়াতেন তখন আমার ভাল লাগতো। ঠিক আছে, তো তোমরা একটু বিশ্বাস রাখো যে আমি কি চান্স পাইতে হবে, আল্লাহ আমার একটা সিট দরকার, ভয় পাওয়ার কিছু নাই। তুমি মানুষ একটা, তোমার সিট একটা দরকার। আর এতটুকু পরিশ্রম করো, এতটুকু পরিশ্রম করো এবং আল্লাহকে বুঝো, আল্লাহ এর চেয়ে বেশি পরিশ্রম করা যায় না। তোমাকে দেখলে যেন বাবা মা পর্যন্ত তোমাকে দোয়া করে যে আল্লাহ তুমি আমার সন্তানকে কবুল করো। 5টা লাইন লেখা শেষ, এগুলো লেখার জন্য টাইম দিয়েছি, লেখা শেষ। এবার আসো, আমরা এখন স্টার দিয়ে লিখবো একাধিক উপসর্গযুক্ত শব্দ। আমরা এখন উদাহরণে চলে যাব। একাধিক উপসর্গযুক্ত শব্দ, উপসর্গযুক্ত শব্দ। দেখো এখন কত সহজ হয়ে যাবে, সবকিছু তুমি পারবা, পারবা না এরকম কোনো জিনিস নাই, সব পারবা। লক্ষ্য করো, বললাম অত্যাচার, পরীক্ষা প্রশ্ন আসলো অত্যাচার শব্দে, পরীক্ষা প্রশ্ন আসলো অত্যাচার শব্দে কতটি উপসর্গ আছে। সবাই প্লিজ এখন আমি দেখি, এই মনে রাখবা, যদি কোনো জায়গায় অতি লেখা যায় অথবা অভি লেখা যায়, অতি অথবা অভি অথবা কি প্রতি, সবাই একটু ভাই বোনের একটু মনোযোগ দাও তো। যদি অতি অভি প্রতি লেখা যায় তাহলে এখান থেকে অ আলাদা করা যাবে না, প্র আলাদা করা যাবে না, পুরোটা মিলে একটা উপসর্গ নিতে হবে। আমি আবারও বলছি, যদি অতি মিলে অভি মিলে পাশাপাশি প্রতি মিলে তাহলে শুধু অ আলাদা করা যাবে না, পুরোটা নিতে হবে, অতি নিতে হবে। প্রতি যদি মিলে তাহলে প্র আলাদা করা যাবে না, কি নিতে হবে, প্রতি নিতে হবে। আশা করি বুঝতে পেরেছ। এই যে অ আছে, অ এর পরে কি আছে, ত। আগে দেখবো পুরোটা কি মিলে। লক্ষ্য করো, প্রথম দিলাম অ, দিলাম অ এর সাথে কি আছে, ত, ত এর সাথে কি ফলা, জফলা। জফলা ভাঙলে কি হয়, রস্বইকার হয়। আমরা শিখেছি জফলা ভাঙলে কি হয়, রস্বইকার। কার সাথে জফলা আছে, ত এর সাথে, এই ত এর সাথে রস্বইকার দিলাম, অতি। ঠিক আছে, প্লাস এরপরে কি রয়ে গেল ভাই বোনেরা, আচার রয়ে গেল। তাহলে আচারের আ আছে একটা আর চার আছে একটা। মনে রাখবো উপসর্গ ততক্ষণ পর্যন্ত ভাঙবো যতক্ষণ শেষ শব্দের একটা অর্থ থাকে।
মানে উপসর্গ কোন শব্দের আগে বসে, তাহলে শেষটা একটা শব্দ হইতে হবে। আ যোগ চার, তাহলে আ যোগ চার, তাহলে বোঝার চেষ্টা করো, এই অত্যাচারে ওটি একটা উপসর্গ আছে, আ একটা উপসর্গ আছে, আর মূল শব্দ হলো চার। তাহলে কয়টি উপসর্গ ভাই বোনেরা? দুইটি উপসর্গ। অত্যাচার শব্দে কতটি উপসর্গ? দুইটি উপসর্গ, অতি যোগ আ যোগ চার। এতদিন তো আমরা মুখস্থ করেছি, আজকে আমরা শিখবো। আজকে আমরা কি শিখবো? লক্ষ্য করো, তোমরা লেখো অনুসন্ধান। অনুসন্ধান, লক্ষ্য করো, এই অনুসন্ধান, ওই যে এরকম বলছে না, যদি অনু তো একটা উপসর্গ আছে না, অনু মিলে গেলে আর অ আলাদা করা যাবে না। তাহলে আমরা শুরুতে পেলাম অনু একটি উপসর্গ, কি অনু একটি, অনু প্লাস সন্ধান, সন্ধান। মনে রাখবে এখানে একটা স পেয়েছো না, স কোনো উপসর্গ নেই, কিন্তু সম উপসর্গ আছে। তোমাদেরকে একটা কথা মনে রাখবো, যে এখানেই দেখবো উপসর্গ বিচ্ছেদ করার সময় একটা স পাও, স এর পরে তুমি সরাসরি একটা বর্ণ খুঁজবা, পঞ্চম বর্ণ। কোন বর্ণ খুঁজবা? পঞ্চম বর্ণ। তো লক্ষ্য করো, অনু পেয়েছি, স পেয়েছি, স এর পরে ন আছে, ত থ দ ধ দন্তন্য, ত থ দ ধ দন্তন্য। দন্তন্য বর্গের কয় নাম্বার বর্ণ ভাই? দন্তন্য হলো 5 নাম্বার বর্ণ। 5 নাম্বার বর্ণ ভাঙলে কি হয় মনে আছে? বলো 5 নাম্বার বর্ণ ভাঙলে কি আছে? বলো 5 নাম্বার বর্ণ ভাঙলে কি হয় মনে আছে? ইয়াস, 5 নাম্বার বর্ণ স এবং এই নয় মিলে স হয়েছে, স এবং ন মিলে স হয়েছে, সম হয়েছে, এই নটা ম হয়েছে। আর মূল শব্দ কি আছে বলো ভাই? ধান। মূল শব্দ কি আছে? ধান। বলো ক্লিয়ার? বুঝতে পারতেছো তোমরা এখন? এতদিন মুখস্থ করেছো, আর এখন বুঝে বুঝে পড়বা। বুঝতে পারতেছো? ওকে, তাহলে এখানে কয়টি উপসর্গ ভাই বোনেরা? দুইটি উপসর্গ। কয়টি? দুইটি। অনুসন্ধানে দুইটি উপসর্গ। এবার আসো, লক্ষ্য করো, অভিসংবাদ। অভিসংবাদ খুবই ইম্পর্টেন্ট একটা শব্দ, অভিসংবাদ। লক্ষ্য করো তো ভাই বোনেরা, অভিসংবাদ, অভিসংবাদ। এখন আমি তোমাদেরকে একটু বলেছিলাম মনে আছে, অভি একটা উপসর্গ আছে, কিন্তু অভি বলতে কোনো উপসর্গ নাই, এখানে কিন্তু দুইটা, মনে আছে? লক্ষ্য করো, তাহলে এখানে ওই যে আরেকবার বলেন, অনু একটা উপসর্গ, এই স এবং ন, ন বর্গের পঞ্চম বর্ণ, যেখানে স পাবা এরপরে দেখবে একটা পঞ্চম বর্ণ আছে, পঞ্চম বর্ণটা ম হয়, ওই স এবং নয় মিলে কি হয়েছে? ম হয়েছে। তাহলে কি হলো? সম। সম আর একটা উপসর্গ, আর মূল শব্দ ধান রয়ে গেছে। ধান কোনো উপসর্গ না। প্রত্যেকটা উপসর্গ যুক্ত শব্দের শেষে একটা মূল শব্দ থাকে, ওটা কোনো উপসর্গ না। তাহলে এখানে কি হলো বলতো? তাহলে এখানে হলো অ একটা, প্লাস আবার অ একটা উপসর্গ, আবার বি। এখন তুমি বলবো ভাই এতক্ষণ না বলছেন ও প্রতি, প্রতি, অভি, এগুলো মিললে আর কোনো উপসর্গ আলাদা, তাহলে অভি বলতে কোনো উপসর্গ নাই। তোমাদেরকে আমি অলরেডি বলেছি অভি বলতে কোনো উপসর্গ নাই। তাহলে অ একটা, তারপরে বি একটা, ঠিক আছে? তারপর স এবং অনুসার, মনে রাখছে? বলেছিলাম না, স এর পরে পঞ্চম বর্ণ খুঁজবো, পঞ্চম, অনুসার মানে কোন বর্ণ? পঞ্চম বর্ণ। স এবং অনুসার মিলে কি হয়েছে? সম। স এবং অনুসার মিলে কি হয়? সম। তার মূল শব্দ কি? বাদ। মূল শব্দ কি? বাদ। তাহলে লক্ষ্য করো, কয়টি উপসর্গ? তিনটি। বুঝতে পারতেছো ভাই? সবাই বুঝতে পারতেছো? লক্ষ্য করো, আমি কিন্তু কোনো মুখস্থ পড়াচ্ছি না, একদম সব ধরে ধরে বুঝিয়ে পড়াচ্ছি। ক্লিয়ার সবার কাছে? নিয়মগুলো কি ধরতে পারতেছো? প্রত্যেকটা আমার নিয়মে পড়বে, 99% নিয়ম, 99% নিয়মে পড়বে। আর মুখস্থ করা লাগবে না, শুধু উপসর্গগুলো মুখস্থ করবো, আর এইগুলো সব নিয়মের মধ্যে পড়বে। ওকে, ঠিক আছে। তারপরে লক্ষ্য করো, এই লক্ষ্য করো, একটা ছোট শব্দ, একদম ছোট শব্দ, ব্যতি ব্যস্ত। ব্যতি ব্যস্ত, একদম সহজ। বাদ হবে, এই যে বাদ, বাদ। ওকে, এই মূল শব্দটা পেছনে দিয়ে জুড়ে দিবা। ব্যতিব্যস্ত, বয়ের সাথে কি ফলা বলো? জফলা। বয়ের সাথে একই শব্দে সর্বোচ্চ কতটি উপসর্গ থাকতে পারে? 4টি পর্যন্ত পাওয়া গেছে আমাদের রেগুলার শব্দে, মানে এটা আমরা দেখে বলতে পারবো। ওকে, 4টি পর্যন্ত থাকে। ব্যতিব্যস্ত, বয়ের সাথে কি ফলা? জফলা। বলো জফলা কি হবে? অস্বীকার। তাহলে কি বি? যেই শব্দের সাথে জফলা থাকে ওই শব্দের সাথে অস্বীকার হবে, তাহলে কি হলো বলো? বি। লক্ষ্য করো, বয়ের সাথে জফলা, তাহলে জফলা আর অস্বীকার হলো বি। প্লাস মনে রাখবা, জফলার পরে কিছু না থাকলে শব্দ উপসর্গ মিলানোর জন্য, জফলার পরে কিছু না থাকলে উপসর্গ মিলানোর জন্য একটা কি ধরা যায় মনে আছে? জফলার পর কি ধরা যায়?
মনে আছে কারো কি বলেছিলাম? ইয়েস, থ্যাংক ইউ। তাহলে এই জফলাটার একটা অ ধরো এবং তি মিলে একটা উপসর্গ হয়, তাহলে কি হলো? অতি। অতি প্লাস বয়ের সাথে কি ফলা? জফলা। মনে রাখবা শেষ শব্দ যদি অনেক ছোট হয়, শেষ শব্দ যদি অনেক ছোট হয়, তাহলে আগে মনে মনে চিন্তা করবো উপসর্গ নিলে তারপরে শব্দটার কি অর্থ থাকে কিনা, তারপর পরে শব্দটা কি একটা কোনো শব্দ আছে কিনা। এই বয়ের সাথে জফলা, জফলাটা রস্বইকার বানাইলে কি হবে? বি হবে। এরপরে জফলাটার একটা অ ধরো, অ ধরে মূল শব্দ কি থাকে বলো তো, কেউ বলতে পারো? এটার সাথে এই জফলাটা রস্বইকার বানিয়ে দিলাম, তারপর একটা অ ধরে মূল শব্দ কি থাকে বলতে পারো? ইয়েস, থ্যাংক ইউ। তাহলে কি হলো? বি যোগ অতি যোগ বি যোগ অস্ত, বি যোগ অতি যোগ বি যোগ অস্ত, কয়টি উপসর্গ? তিনটি। বি যোগ অতি যোগ বি যোগ অস্ত, কতটি উপসর্গ? তিনটি। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার সবার? থ্যাংক ইউ। তারপর আসো আমরা এখন আরো কিছু শব্দ পড়বো। দেখি, লক্ষ্য করো, সবাই লিখবা সন্নিহিত। সন্নিহিত, তোমাদের আমি বলেছিলাম মনে আছে, শয়ের পরে একটা পঞ্চম বর্ণ খুঁজবা, আছে না নেই? জি, বি দুইবার, যতবার শব্দ আসবে ততবার গণনা হবে, বি দুইবার গণনা হবে। সন্নিহিত, এই শয়ের পরে ন আছে, কয়টা ন? দুইটা না, তাহলে প্রথম স, স, তারপরে শয়ের সাথে একটা এই নটা ম বানিয়ে দিলাম, ম। তাহলে বলো তো, ছয়ের সাথে একটা ন, ম হয়ে গেল, সম হলো, আরেকটা নয় রসিকার রয়ে গেছে, নয় রসিকার নি। আর মূল শব্দ কি? হিত। তাহলে কয়টা উপসর্গ? দুইটা। তারপর আমরা যদি বলি সমভি, সমভি বেহার, সমভি বেহার, অনেকগুলো উপসর্গ আছে, লক্ষ্য করো। সমভি, এই সম, সম নিজেই একটা উপসর্গ পেলাম আমরা। উচ্চারণ করো সমভি, অভি, সম, ময়ের পর একটা অ আছে, অ এবং ভি মিলে কি হয়েছে? অভি। উচ্চারণে একটা অ আসতেছে, অ এবং ভি মিলে কি হয়েছে? অভি। তাহলে কি হলো বলো? অভি। প্লাস বয়ের সাথে কি ফলা? জ ফলা, বলো। সন্নিহিতটা আরেকবার বলেন। এই ভাই, এই ছয় আছে, স পাইলেই তো আমরা পঞ্চম বর্ণ খুঁজবো, এই ন হলো পঞ্চম বর্ণ, এই নয়ের পরিবর্তে ম দিলাম, তাহলে একটা ন চলে আসলো, আরেকটা ন রয়ে গেল, আরেকটা নয়ের সাথে কি কার? রস্বীকার, এই জন্য ওই নয় রস্বীকার দিলাম, নি। আর মূল শব্দ হিত, সন্নিহিত। সম একটা পেলাম, ময়ের সাথে একটা অ উচ্চারণ আছে, অবি, সমবি, অভি পাইলাম, অভি। তারপরে বয়ের সাথে কি ফলা? জফলা, জফলা কি হবে? রস্বীকার, তাহলে কি হলো? বি। তারপরে বলো তো, বিয়ের পরে কি আছে? আহার, আহার, তোমরা তো বুঝো, আমরা একটু আগে বলছিলাম আজ ও খার, আহার, তাহলে কি হবে? আজ ও হার, হার হলো মূল শব্দ, তাহলে এখানে কয়টি উপসর্গ? চারটি। আজ ও খার, আজ ও ঘার। ওকে, তারপরে লক্ষ্য করো, আমরা যদি এভাবে বলি অত্যুৎকৃষ্ট, যদি এরকম বলি, অত্যুৎকৃষ্ট, সবাই একটু শব্দটা দেখো, খুবই ইম্পর্টেন্ট। আমি যেগুলো একদম পরীক্ষায় এসেছে, বারবার এসেছে, বারবার এসেছে, ওগুলো আমরা বলে দিচ্ছি। মনে রাখবা, কোন শব্দ যদি জফলা থাকে এবং স্বরচিহ্ন থাকে, জফলা আছে, স্বরচিহ্ন আছে, খণ্ডটা আলাদা জিনিস, তো এর সাথে জফলা এবং স্বরচিহ্ন। কোন শব্দ যদি জফলা থাকে, স্বরচিহ্ন থাকে, কতক্ষণ? 15 মিনিট। ওকে, জফলা থাকে এবং স্বরচিহ্ন থাকে, কোন শব্দ যদি জফলা থাকে এবং স্বরচিহ্ন থাকে, জফলাটা আগে, স্বরচিহ্ন পরে। তাহলে লক্ষ্য করো, জফলা আগে, জফলা কার সাথে? ত এর সাথে। প্রথম দিলাম অ, তারপরে কি? ত, তারপরে কি? ত, ত এর সাথে কি ফলা? জফলা, রস্বীকার বানিয়ে দিলাম, রস্বীকার। তারপরে রস্যুকার রয়ে গেল না? তাহলে ও, তয় জফলা ওটি হয়ে গেল, রস্যুকার হয়ে গেল, তাহলে রস্যুকার মানে এই রস্যুকার একই, তাহলে উৎকৃষ্ট, তাই না? এটা রইলো। আমরা তো অ, ত, জফলাটা নিলাম, অতি বানালাম, তারপর উৎকৃষ্ট, উৎকৃষ্টের কি বলো? উৎ, আর মূল শব্দ কি? কৃষ্ট, মূল শব্দ কি? কৃষ্ট, তাহলে এখানে কয়টা? দুইটা। এখানে কয়টা বলো? দুইটা। ওকে, তারপরে আসো, তারপরে আসো আমরা
আরো দুই একটা উদাহরণ যদি এরকম দেই, লক্ষ্য করো, সন্ন্যাস। সন্ন্যাস দেখি তোমরা পারো কিনা। সন্ন্যাস তোমরা পারো কিনা দেখি। সন্ন্যাস দেখি কয়জন পারো। ইয়েস, থ্যাংক ইউ। এই লক্ষ্য করে একটা স পেয়েছি, ছয়ের সাথে একটা ন আছে, তাহলে স এবং ন মিলে সম হয়েছে। তারপর আরেকটা ন রয়ে গেছে, আরেকটা ন এর সাথে জফলা, ওই ন এর সাথে জফলাটা রস্বীকার হবে, তাহলে কি হবে, নি। প্লাস এরপরে কি আছে, নি রয়ে গেল, আস। সংযোগ নি যোগ আস, দুইটা। সংযোগ দি নি যোগ আস। তারপরে আসো, আমরা যদি বলি, এই বুঝতে পারতেছো তোমরা? আচ্ছা তোমরা দেখি তোমরা নিজেরা পারো কিনা। অপব্যবহার, অপব্যবহার দেখি তোমরা পারো তো, সহজ জিনিস। অপব্যবহারে কয়টা আছে দেখি, কে পারো? অপব্যবহার সহজ জিনিস, ট্রাই করো। কি ব্যাপার, কেউ পারো না? অপ একটা সহজ জিনিস, অপ একটা পাইলাম, অপযোগ, তারপরে বি, বয়ের শিকার বি, বয়ের সাথে জফলা, বি যোগ, বয়ের সাথে জফলার পরে কি থাকে বলো? এটার পরে কি থাকে? অপবি, তারপরে জফলার পরে একটা থাকে, তাহলে এবং ব মিলে কি এবং ব মিলে আর মূল শব্দ হার। অপযোগ বি যোগ অবযোগ হার, অপযোগ বি যোগ অবযোগ হার, অপযোগ বি যোগ অবযোগ হার। ওকে, তোমরা পারবা এখন। লক্ষ্য করো, আমি যদি বলি, তোমরা এখন সবাই পারবা। সুসংবাদ, সুসংবাদ, তোমরা তো এখন এগুলো পারবা, লিখে ফেলো। তাহলে সু একটা, স এবং অনুসার মিলে সম একটা, আর মূল শব্দ বাদ দুইটা, সুসংবাদ, তাই না? তোমরা আরেকটা শব্দ লেখো, সুবিন্যস্ত, 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 সুবিন্যস্ত। লক্ষ্য করো, সু একটা, সু প্লাস বয়স্কার বি প্লাস নয়ের সাথে জফলা নি প্লাস অস্ত, সুবিন্যস্ত, তিনটা, রাইট? তারপর আসো, আমরা যদি বলি সুস্বাগত, সবাই একটু লেখো, সুস্বাগত। সু নিজেই একটা উপসর্গ করো, সু প্লাস আবার সয়ের সাথে বফলা, আবার সু, বফলার অসুকার হয়, প্লাস আ, প্লাস আ, প্লাস গত, তাহলে সুযোগ, সুযোগ আযোগ গত, সু, সু আ গত। কয়টা? সু একটা, সু একটা, আ একটা, আর মূল শব্দ গত, তাহলে কি হলো? কয়টা হলো? তিনটা হলো। কয়টা হলো? তিনটা হলো। তারপরে আসো, তাহলে সুস্বাগতের মধ্যে তিনটা আছে, সুস্বাগতের মধ্যে কয়টা আছে? তিনটা। মোস্ট ইম্পর্টেন্ট, দেখি কেউ পারো কিনা। পরীক্ষায়, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ভর্তি পরীক্ষায় আসার মতো একটা। ওকে, পর্যবেক্ষণ, 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 সবাই দেখি কয়জন পারো। সুস্বাগত আরেকবার, এটা তো সহজ জিনিস ভাই। সুস্বাগত, এই শয়রসুকার সু তো একটা উপসর্গ পেয়েছি, সু, আর শয়ের সাথে কি ফলা, বফলা, বফলা ভাঙলে রসুকার সু, আর তারপরে আকার আছে আ, তাই না? সু, 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 আ, আর মূল শব্দ গত। ভাইয়া ওই পাঁচটি নিয়মের মধ্যে এক্সামে থাকবে কিনা? ওই পাঁচটি বাংলাদেশের কোনো বইতে নাই, ওই পাঁচটি হলো বানানো কথা। তো ওই পাঁচটির মধ্যে 99% পেয়ে যাবে, এবং তোমার ভর্তি পরীক্ষা যেটা আসবে ওই পাঁচ নিয়মের মধ্যেই থাকবে। ওকে, পর্যবেক্ষণ কে কে পারো দেখি? পর্যবেক্ষণ কে কে পারো? পর্যবেক্ষণ কতজন পারো? পারো না? এই লক্ষ্য করো, উচ্চারণ করো।
আমরা বলেছিলাম না জ অথবা জফলা ভাঙলে কি হয়, জ অথবা জফলা ভাঙলে রস্বীকার হয়, মনে আছে? সবাই বলে যোগ দাও। তাহলে পর জব এক্ষণ, মনে রাখবা এই জয়ের আগে একটা র আছে, জ বা জফলা রস্বীকার হয় তার আগের বর্ণের সাথে যুক্ত হয়। তাহলে প এর পর একটা র আছে র, এবং র এর পর একটা জ, এই জটা রস্বীকার হবে, তাহলে কি পরি। তারপরে পর জ, পর জ, পর জ, এই জয়ের পর একটা অ উচ্চারণ হয়, অ এবং ব মিলে কি হয়েছে অব, অ এবং ব মিলে কি হয়েছে অব। আর এক্ষণ মূল শব্দ পেছনে আছে কি এক্ষণ, তাহলে লক্ষ্য করো পরিযোগ অবযোগ এক্ষণ, পরিযোগ অবযোগ এক্ষণ, পরিযোগ অবযোগ এক্ষণ। তাহলে লক্ষ্য করো পর জ, পর পরে র আছে, র এর পরে জ, তাহলে জটা রস্বীকার হয়েছে র এর সাথে যুক্ত হলো পরি, প্লাস জয়ের পর একটা অ উচ্চারণ হয়। তোমরা সারা জীবন মনে রাখবে এই যে বয়কার বে, আগে ব পরে একার, আগে ব পরে একার, ব্যঞ্জন বর্ণের সাথে স্বরচিহ্ন আগে থাকে, ব্যঞ্জন বর্ণ। একজন বলছে ভাই এখন কঠিন লাগতেছে, এখন তো একটু কঠিন গুলো পড়াচ্ছে এই জন্য, কিন্তু নিয়মের মধ্যে আছে। আমি আবারও বলছি, ব্যঞ্জন বর্ণের সাথে স্বরচিহ্ন থাকলে ব্যঞ্জন বর্ণ অবশ্যই আগে থাকবে আর স্বরচিহ্ন পরে থাকবে। তাহলে এই র, র মানি রেপ মানি র, এই র এর সাথে জ আছে, র শিকার বানিয়ে দিলাম, র এর শিকার পরি, জয়ের পর একটা অ উচ্চারণে আসে পর জ অ, এই অ এবং ব মিলে কি অব দিলাম অব, আর এক একটা পরে চলে গেছে এক্ষণ, পরিযোগ অবযোগ এক্ষণ, পরিযোগ অবযোগ এক্ষণ। ওকে, এবার আসো দেখি তো ব্যাধিকরণ পারো কিনা তোমরা। পারবা, ব্যাধিকরণ অবশ্যই পারবা। বয়ের সাথে জফলা, তাহলে কি হলো বি, জফলার পর একটা অ ধরা যায়, অ এবং ভিমিলি কি হয়েছে অধি, আর মূল শব্দ করণ নাকি। অধি বলতে কোনো উপসর্গ আছে? অধি বলতে কোনো প্রপরা পরিবর্তী অনু অধি অপি অধি, অধি উপসর্গ আছে না নেই? ইয়াস, তাহলে এখানে কয়টা ব্যাধিকরণ। তোমরা ট্রাই করো, আমি তো ভাবছিলাম তোমরা সব পারো, জাহাজ হয়ে গিয়েছে। এক একজনের ফেসবুকে এখানে কমেন্ট সেকশনে কথা বলার ধরন দেখে আমি ভাবছি ওয়াও, আমি তো মহা জ্ঞানীদেরকে আজকে পড়াতে এসেছি, কিন্তু এখন দেখি রেসপন্স এতটা কম, তার মানে কষ্ট হয়ে যাচ্ছে অনেক, তাই না? কেডা অন্তর যে পাঁচটি নিয়ম বলেছেন একবার একটু আলোচনা করেন। পাঁচটি নিয়ম ছিল জ বা জফলা ভাঙলে রস্বইকার হবে, জফলার পরে একটি অ থাকবে, বর্গের পঞ্চম বর্ণ অথবা অনুসার ভাঙলে ম হবে, বর্গের তৃতীয় বর্ণ, বর্গের তৃতীয় বর্ণ ভাঙলে ওই বর্গের প্রথম বর্ণ হবে, বফলা ভাঙলে রস্যকার হবে। ওকে, তারপর আসো, এখন বলে লিখতে পারে না, তখন সবাই চিল্লাইছে ভাইয়া লিখা ফেলেছি, লিখা পড়ান পড়ান, কত কথা বললা, এখন বলো লিখতে পারি নাই। ওকে, তারপর আসো কদাচার, কদাচার এই শব্দে কতটি উপসর্গ আছে দেখি। কদাচার, কদ একটা উপসর্গ আছে না নেই? কত সুন্দর মিলানো যায়, কদ আর আ আছে একটা আ, আর আরেকটা শব্দ হলো চার, কদ যোগ আ যোগ চার, কদ যোগ আ যোগ চার, কদাচার। ঠিক আছে, কদ যোগ আ যোগ চার, কদাচার। দেখি তোমরা পারো কিনা। লাস্ট ওয়ান তোমাদের জন্য, ইত্ত অনুসারে কি লিখবো কথাটা, ইত্ত অনুসারে, দেখি পারো কিনা। লক্ষ্য করো, রস্বই তয় জফলা, তয় জফলাটা কি হবে রস্বইকার হবে, তাহলে রস্বই দিলাম, তয় রস্বইকার হয়ে গেল ইতি। জফলার পর কি ধরা যায় মনে আছে? জফলার পর কি ধরা যায় মনে আছে? অ, ইয়েস, অ, জফলার পর একটা অ, অ এবং নু মিলে কি হলো অনু, প্লাস মূল শব্দ সার বা সারে। ঠিক আছে, তাহলে ইত্য অনুসারে, তাহলে বলো তো ইতিযোগ অনুযোগ সারে, ইত্য অনুসারে। আচ্ছা, তো আর আরেকটা বিষয় হলো, এর বাইরে আমাদের একটা ঝামেলা আছে মনে আছে? এই যে আমরা বললাম না প্রপরা পরিপত্তি অনু অধি অপি অতি আশু বিনি অবদুরুত, এগুলো কি সংস্কৃত উপসর্গ,
অ অঘাজ অন আরাবান উনাইতি শশা সুহা রাম্বর বিনি কুকতপাতি, এগুলো হলো বাংলা উপসর্গ। বাংলা উপসর্গ বাংলা শব্দের পূর্বে বসে, সংস্কৃত উপসর্গ সংস্কৃত শব্দের পূর্বে বসে। কিন্তু আশুবিনি চারটা, কখন বাংলা হবে, কখন কি হবে, সংস্কৃত হবে, এগুলো নিয়ে একটু ঝামেলা আছে। তাহলে আশুবিনি যে চারটা, এই উপসর্গে তোমার 19 ব্যাকরণ বইতে অল্প কয়েকটা উদাহরণ আছে, ওগুলো আমি কোন একদিন ক্লাসে যখন অফলাইনে যাব ওগুলো পড়াবো। এবং পাশাপাশি কোন উপসর্গ কোন অর্থে ব্যবহার হয়, কোন উপসর্গ কি কোন অর্থে ব্যবহার হয় সেটা আমরা দেখবো। যেমন আমি বলতে পারি, লক্ষ্য করো, পাতি লেবু, ঠিক আছে, পাতিহাস, এরকম আছে না? তারপরে পাতি লেবু, পাতিহাস, পাতি নেতা, এগুলো কি হয়, কি অর্থে ব্যবহার হয় বলো? ক্ষুদ্র অর্থে হয়। পাতি লেবু মানে বড় লেবু না, এগুলো হলো ক্ষুদ্র অর্থে হয়। তারপরে আমরা বলি বলে আগমন আছে না, এই আগমনের অপমান, তারপরে আমরা বলতে পারি পরাভব, এগুলো হলো বিপরীত অর্থে ব্যবহার হয়। তো এইরকম কিছু কিছু উপসর্গ আছে, আমরা সবকিছু একটার সাথে আরেকটা লিঙ্ক আপ করে অর্থগুলো বুঝিয়ে দিব। আজকে তো শুধু আমি উপসর্গ মুখস্থ পড়ালাম আর বেসিক পড়ালাম, আর কি কোনটা কোন অর্থে ব্যবহার, আই মিন ভাঙা যায় কিভাবে। ওকে, তাইলে আমি জাস্ট বললাম। তো নেক্সটে আমরা যেদিন অফলাইনে আরেকদিন যাব, আমরা অফলাইনে গেলে এই উপসর্গটা মাথায় রাখবে। এই উপসর্গ আরো অনেক কিছু আছে, আমি আজকে অনেক কিছু স্কিপ করেছি, কারণ আজকে আমার প্রথম ক্লাস ছিল, অনেক অতিরিক্ত কথা বলেছি। এইটা এত অল্প উপসর্গ মিনিমাম 3 ঘন্টা পড়াইতে হয় আমার। উপসর্গের কি কি বাদ যাচ্ছে আমি বলছি। উপসর্গের বাদ পড়েছে আশুবিনী, এটা বাংলা এবং সংস্কৃততে কোন ভাষায় আছে সবগুলো লিখে দিব, ওই লেখার মধ্যে বাইরে আর কিছু আসবে না, ঠিক আছে? এটা হলো বিষয়। আর উপসর্গ কোনটা কোন অর্থে ব্যবহার হয় এগুলো শিখিয়ে দিব। এই জিনিসগুলো একটু বেসিক পড়ো আজকে বাসায়। আর আরেকটা কথা বলছি ভাই বোনেরা, আমি আবারও বলছি, গত কয়েকদিন অনেক পড়াশোনা হয় না, পড়াশোনা করো না। যারা এসএসসি পরীক্ষা দিবা অথবা যারা দিয়ে ফেলেছো সেকেন্ড টাইম পরীক্ষা দিবা, সেকেন্ড টাইম ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট দিবা, সকলের উদ্দেশ্যে আমার একটাই কথা, ভাই পড়াশোনা ছাড়া বিকল্প কোনো উপায় নেই। এতদিন সময় নষ্ট করেছে ফেসবুক, মোবাইল, কারোর সাথে প্রেম করলে ভাই সময় চলে যাবে। নিজেকে আগে যোগ্য করে তোলো। তুমি যদি যোগ্যতা অর্জন না করতে পারো, সবাই তোমাকে ছেড়ে চলে যাবে। এটাই দুনিয়ার সবচেয়ে সত্য কথা। তুমি যদি যোগ্যতা অর্জন না করো, তোমাকে কেউ রাখবে না, পাত্তা দিবে না। একদিন আসবে বাবা মাও তোমার কথা শুনবে না। দুনিয়ার নিয়ম এটা, বাবা মাকে দোষ দিয়ে কোনো লাভ নেই। তুমি অনেক বেশি পড়াশোনা করো। এই পড়াশোনা করলে, আমি আবারও মনে করিয়ে দিতে চাচ্ছি, এই পড়াশোনা করলে আল্লাহ মানে আই মিন তোমার জীবনের ছোট ছোট স্বপ্নগুলো পূরণ হবে। ভালো জায়গায় থাকবো, ভালো জায়গায় ট্রিটমেন্ট নিবা, ভালো খেতে পারবা, বাবা মাকে, বাবা মার খারাপ অবস্থায়, বৃদ্ধ অবস্থায় বাবা মাকে সাহায্য করতে পারবা। তো আল্লাহর কাছে বলো, আল্লাহর কাছে বলো, আল্লাহ আমাকে তুমি এতটুকু বড় করো যে বড়টুকু যেন আমি আমার পরবর্তী প্রজন্মকে ভালো রাখতে পারি। আল্লাহ তুমি আমাকে এতটুকু বড় করো যেন বাবা মাকে সাহায্য করতে পারি। আল্লাহ তুমি আমাকে এতটুকু বড় করো যেন আমার জীবনের সকল ছোটখাটো ইচ্ছাগুলো পূরণ হয়। সর্বোপরি আমি আরেকটা কথা বলবো, আল্লাহ তুমি আমাকে এতটুকু বড় করো যেমন আমি মানুষের পাশে দাঁড়াইতে পারি। আল্লাহ তুমি আমাকে পরিশ্রম করার ক্ষমতা দাও। আল্লাহ তুমি আমাকে ভালো কাজ করার ক্ষমতা দাও। মনে রাখবা, যে যতটুকু পরিশ্রম করবা আল্লাহ ঠিক ততটুকু পরিমাণ তোমাকে প্রতিদান দিবে। তুমি যদি মুসলমান হও, নামাজ পড়ো, হিন্দু হও, মন্দিরে যাও, খ্রিস্টান হও, গির্জা যাও, মানে সৃষ্টিকর্তার কাজ করো, সৃষ্টিকর্তাকে স্মরণ করো। সৃষ্টিকর্তাকে স্মরণ করলে আল্লাহ সৃষ্টিকর্তা অবশ্যই দিবেন। একটা মানুষ গাছের 100 ফিট উপরে উঠে পড়ে গেল, আরেকটা মানুষ 50 ফিট উপরে উঠেছে, পড়ে গেছে। তোমার কাছে যদি বলি হু ইজ মোর সাকসেসফুল, তুমি বলবা যে 100 ফিট উঠেছে। আমি বলবো না, এই যে 100 ফিট উপরে উঠে গেছে সে যদি পড়ে যায় তার হাত পা দুইটা ভাঙবে, আর যে 50 ফিট উঠে পড়ে গেছে তার শুধু হাত ভেঙেছে, একটু ব্যথা পেয়েছে। দ্যাট মিনস তোমরা এমন একটা স্টেজে আছো, চলে আসছো, ইন্টারমিডিয়েট পাস করেছো যারা, সেকেন্ড টাইম দিবা যারা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবা, তোমার এই জায়গা থেকে মা বাবার এক্সপেকটেশন তোমার কাছে বেড়ে গেছে, শিক্ষা প্রতিষ্ঠানের এক্সপেকটেশন বেড়ে গেছে, তোমার অনেক বান্ধবীর বিয়ে হয়ে গেছে সংসার করে, তোমার অনেক বন্ধুরা বিদেশ চলে গিয়েছে, বিভিন্ন জায়গায় কাজ করে টাকা নষ্ট করছে না। তো তোমরা বাবা মার এই জায়গায় এসে যদি আরো টাকা নষ্ট করো, পরিশ্রম না করো, পড়াশোনা না করো, তা আসলে তোমার যদি মনুষ্যত্ব থাকে ভাই, বিবেক থাকে, পরিশ্রম করো। তোমারও তো অনেক শখ আছে, তোমার তো ইচ্ছা হয় দামি একটা জামা পরার, তোমার তো ইচ্ছা হয় দামি একটা প্যান্ট পরার, তোমার তো ইচ্ছা হয় দামি একটা মোবাইল কেনার। তো এই নিজের সবগুলো স্বপ্ন পূরণ করার জন্য তোমার একটা ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে। আমার বোনরা যারা আছো, বোনদের উদ্দেশ্যে বলছি,
বাবা মা আজকে কত সুন্দরভাবে যা চাও তাই দেয়, কিন্তু এমন একদিন আসবে অন্যের ঘরে যাবা, যদি তোমার কোয়ালিটি না থাকে, দেখবা 50 টাকা লোড চাইবা, এটা 3 দিন পরে আসবে। তোমার বাবার কাছে দেখবা বাবার মেয়েরা কত প্রিয় হয়, ওই মেয়ের একটা চকলেট চাইলে যত কিছু চায়, বাবা প্রয়োজনে হেঁটে আসবে বাসায়, তাও মেয়ের সকল স্বপ্ন পূরণ করে, যা চাইবে সময় লাগবে না। কিন্তু এমন একদিন আসবে তোমার জীবনে একটা চকলেট কেউ কিনে দিবে না, তোমার যদি ভাগ্য খারাপ হয়। তো আমি জাস্ট এটাই বলি, সর্বোচ্চ স্বপ্ন দেখো। আর যারা এখানে আছো ভাইদের মধ্যে দুষ্টামি করো, ফান করো, তুমি দুষ্টামি করলে আমার কোনো অসুবিধা নাই, তুমি চান্স না পাইলে আমার কোনো কিছু যায় আসে ভাই, যায় আসে না। কিন্তু আল্লাহ আমাকে বিবেক দিয়েছেন, আমি একজন ভালো মানুষ হিসেবে, মানে আমি জাস্ট এটাই বললাম, আমি চলাফেরা ট্রাই করি। তো আমার ওই ভালো বুদ্ধি থেকে আমার কোনো ভাই বোনকে যদি আমি সহযোগিতা করতে পারি, প্রপার গাইড করতে পারি, এখানে পড়াইলে হবে না, তুমি কতদিন মনোযোগ ধরে রাখতে পারবা? তোমাকে আগামী 5 মাস পর্যন্ত মনোযোগ ধরে রাখার জন্য হলো ভালো একজন মেন্টর, ভালো একজন বড় ভাই যদি পাও, তার কথা শুনতে হবে। আর তোমার ভাগ্য ভালো, এখানে এসেছো, আমাদের প্রত্যেকজন শিক্ষক যোগ্যতা সম্পন্ন, ব্যাকগ্রাউন্ড ভালো এবং এক্সপেরিয়েন্সড, সুতরাং পরিচালকও তোমার একদম সবচেয়ে ভালো এক্সপেরিয়েন্সড একজন পরিচালক পেয়েছো। নট অনলি দ্যাট, উনি একজন ভালো ইংরেজি শিক্ষক। তো এই টাইপের একটা কম্বিনেশন পাচ্ছ। তো তুমি যদি চান্স না পাও, এটা আমাদের ব্যর্থতা। তুমি আমাদের কাছে টাকা দিয়ে ভর্তি হবা, তো আমরা তো টাকা পেয়ে গেলাম, কিন্তু তুমি যদি চান্স পাও আমাদের সুনাম করবা। তুমি যদি চান্স পাও আমাকে বলবা যে সুফিয়ান ভাই অনেক ভালো পড়ায়। তুমি যদি চান্স পাও বলবা, তখন বুঝবা যে অনেকের কাছেই তো ক্লাস করেছি, শেষ দিন যেদিন লাস্ট ক্লাস ওই দিনও ভাইয়া পড়াইছেন, বুঝাইছেন জীবন কি। তো আমি জাস্ট এটাই বললাম, আল্লাহর কাছে চাও, আমরা চেষ্টা করব, বাকিটা আল্লাহর ইচ্ছা। অনেক বেশি পরিশ্রম করো, আল্লাহর কাছে একটু কান্না করো না। প্রতিদিন রাতে যখন ঘুমাইতে যাবা, তখন ভাববা আজকে তুমি কি কতটুকু পড়েছ। পরের দিন যখন ঘুমাতে থেকে উঠবা, ওই ঘুমের বিছানায় তুমি একটু স্মরণ করার ট্রাই করবা, মানে আমি গতকালকে যা পড়েছি তা কি পারি। ভাই এভাবে একটু 15 দিন ট্রাই করো না। প্রতিদিনে প্রয়োজনে 20 মিনিট চোখ বন্ধ করো, আল্লাহ এই যে আমি যা কাজ করতেছি, এগুলো দিয়ে কি আমি জীবনে অনেক উপরে যে উঠতে পারবো, এগুলো দিয়ে কি চান্স পাবো? তুমি দেখবা তোমার উত্তর আসবে না। তাহলে যদি তুমি নিজেই জানো যে চান্স পাবা না, তাহলে কেন ভাই এরকম করো? কেন নিজের সাথে প্রতারণা করো? দুনিয়াতে আমি একটা শ্রেণীকে এত নিকৃষ্ট ভাবি যে নিজের জীবনের সাথে প্রতারণা করে। আমি জানি আমি পড়তেছি, পড়ার টেবিলে বসে আছি, কিন্তু আমার মনোযোগ নাই, আমার মনোযোগ অন্যদিকে। তো এইরকম মানুষগুলোর চেয়ে খারাপ মানুষ দুনিয়াতে নাই। নিজের সাথে প্রতারণা করা, এ তো পুরো পরিবারের সাথে প্রতারণা করা। পরবর্তী তুমি ভালো করে পড়াশোনা করবে না, তোমার সন্তানরা ভালো স্কুলে পড়বে না, ভালো জায়গায় চান্স পাবে না, ভালো স্কুলে পড়বে না, ওর বেসিক নিডস তুমি ফুলফিল করতে পারবে না। আরে ভাই পরিশ্রম করো না, অনেক বেশি পরিশ্রম করে। আমি জাস্ট উৎসাহ দেওয়ার জন্য বলি, আমি মানুষটা জীবনে এত বেশি পরিশ্রম করেছি, এত বেশি পরিশ্রম করেছি, মানে এখন পরিশ্রম না, ক্লাস না নিলে আরো কিচ্ছু করা যায় আসে না। আমি এখন আমার বিজনেস দাঁড় করিয়ে ফেলেছে, তারপরেও ভাবি সন্ধ্যার পরে, এখন যদি যে সপ্তাহে 2 দিন ছুটি পাই, 2 দিনও যদি নেই, আল্লাহ যদি আমাকে বড় একটা অসুখ দিয়ে দেয়, যে অসুখে 1 কোটি 2 কোটি টাকা লেগে যেতে পারে, তো ওই তৈরিটা যেন হয়ে থাকতে পারি। জাস্ট এটাই বললাম যে আমার জীবনে যতটুকু পরিশ্রম করেছি 13 বছর, আর কিছু দরকার নাই। তো একটা মানুষের তোমার জীবনের স্বপ্ন কি? বাড়ি করা, গাড়ি করা, সবকিছু করে ফেলেছি। এখন মানে এরকম করেছি, চেষ্টা করেছি যে এখন ভাড়া বাসা থেকেও টাকা পাই। তো আমি জাস্ট তারপরেও পরিশ্রম করি। এটা জাস্ট তোমাকে ভাই হিসেবে, বোন হিসেবে উৎসাহ দেওয়ার জন্য বললাম। কারণ তোমার বাড়ি কত দূর, রংপুর, তুমি যদি আমাকে বড় ভাবো, আমার কিছু যায় আসে? আমার কোনো উপকার হবে না। তুমি আমার ভাই বোন, জাস্ট তোমাকে ইন্সপিরেশন দিচ্ছি, আর কিছু না। তো চেষ্টা করো, আমরা অনেক বড় হই, অনেক বড় হও। ভাইয়া তোমাকে এই যাত্রা অনেক সহযোগিতা করব। আর ইউসিসি রংপুর শাখায় আমি শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাস নিব ইনশাল্লাহ। আমার দুই একটা কথায় যদি কেউ একটু মন খারাপ হোক, আমি আসলে ওই রকম না, তোমাকে কষ্ট বা মেন্টাল কাউকে হিট করার জন্য না, জাস্ট আমি বললাম এটাই তো তোমার জীবন। আগামী 4 মাসে যদি একটা খারাপ টিচার কোনোভাবে পছন্দ করে ফেলো, তোমার ক্যারিয়ার শেষ। কারণ ওই টিচার তোমাকে হাসাবে, ওই টিচার তোমাকে মজা দেখাবে, প্রেম করার লাইন নিয়ে যাবে। কারণ তাকে যদি ভালো বলো, তাইলে তার উদ্দেশ্য হাসিল। আর আমার কথা হলো, আমাকে ভালো বলতে হলে তুমি চান্স পাইতে হবে। তো তোমরা যে 2 একজন ভাই একটু কষ্ট পেয়েছো, বা অমুক টিচারের নাম কেন নিলেন, আপনার কাছ থেকে এটা আশা করি নাই, বাট এটা আশা এই জন্য বলেছি যে তুমি যেন একটা ভালো টিচার, আমার চেয়ে যদি কারো ক্লাস অনেক বেশি ভালো লাগে, আমি আবারও বলছি ক্লাস, তার কাছে যাইতে হবে। আমার 2টা 3টা ক্লাস করো, ফ্রি ক্লাস করো, তারপর যদি মনে করো এর চেয়ে ভালো কেউ পড়ায়, তার কাছে চলে যাও। এটাই তোমার জীবন, আমি তোমার জীবনের সাথে প্রতারণা করতে পারি না। তো সবাই ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য আরেকদিন, 2-1 দিন পরে আরেকটা ক্লাসে। সবাই ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা। ঠিক আছে, আল্লাহ হাফেজ।
সাগর স্যার, আমি তাহলে বিদায় নিলাম। সাগর স্যার আছেন? ওকে, আল্লাহ হাফেজ। আমার পক্ষ থেকে আমি বিদায় নিয়ে যাচ্ছি। বা তোমরা, স্যার যদি কিছু বলার থাকেন উনি বলবেন। ওকে, থ্যাংক ইউ। সাগর স্যার গেলাম। না না, সাগর স্যার লাইনে আছেন। সাগর স্যার ঘুমাচ্ছেন না। ওকে, আল্লাহ হাফেজ।